আমন্ত্রণ সবাইকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে বেঙ্গল সিমেন্টের সৌজন্যে। দর্শক, গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত সারা দেশে মারা গেছেন আরও 220 জন করোনা আক্রান্ত রোগী। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 13,768 জনের দেহে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। মৃত্যুর দিক থেকে বিশ্বের শীর্ষ 10টি দেশের একটি এখন বাংলাদেশ। দিন যত যাচ্ছে ততই যেন আগ্রাসী হয়ে উঠছে করোনা। অধিকাংশ হাসপাতালই এখন করোনা রোগীতে ঠাসা। এমন বাস্তবতায় আজ থেকে দেশে আবারও শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। অস্ট্রেলিয়া, হংকং, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের যেসব দেশ কোভিড-19 নিয়ন্ত্রণে সফল হয়েছে তারা তাদের বেশিরভাগ জনগণকে টিকা প্রয়োগের মাধ্যমেই সফল হয়েছে। বাংলাদেশ সরকারও প্রথম থেকেই টিকা সংগ্রহের চেষ্টা চালিয়ে আসছে। শুরুতেই ভারত থেকে পেয়েছে অ্যাস্ট্রাজেনেকার 1,03,00,000 টিকা, কিন্তু ভারতে করোনা পরিস্থিতি খারাপ হলে বন্ধ হয়ে যায় সেরাম ইনস্টিটিউট থেকে টিকা আসা। এতে টিকায় একদেশ নির্ভরতা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে সরকারকে। সম্প্রতি বেশ কয়েকটি উৎস থেকে উপহার, অনুদান এবং টাকায় কেনা টিকা আসতে শুরু করেছে। এখন পর্যন্ত 2 ডোজ টিকা পেয়েছেন প্রায় 44 লাখ মানুষ। নিবন্ধন করেছে 91 লাখের বেশি। হার্ড ইমিউনিটি তৈরিতে টিকার আওতায় আনতে হবে দেশের 80% বা 12 থেকে 12.5 কোটি মানুষকে। টিকার প্রয়োজন পড়বে প্রায় 25 কোটি। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন বছর শেষে 3য় ডোজও নেওয়ার প্রয়োজন হতে পারে, ফলে প্রয়োজনীয় টিকার সংখ্যা আরও বেড়ে যাবে। অন্য দেশ থেকে এই পরিমাণ টিকা আনা একদিকে যেমন ব্যাপক ব্যয়বহুল, তেমনি দীর্ঘ সময়ের ব্যাপার, রয়েছে অনিশ্চয়তা। অথচ জনস্বাস্থ্য ইনস্টিটিউট সহ বাংলাদেশের সরকারি বেসরকারি এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যাদের টিকা উৎপাদনের সক্ষমতা যেমন রয়েছে তেমনি রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতাও। এসব প্রতিষ্ঠানের সক্ষমতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশেই টিকা উৎপাদনের সমাধান দেখছেন বিশেষজ্ঞরা। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় করোনা টিকায় স্বনির্ভর বাংলাদেশ চাই, করোনা মুক্ত বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ। অনলাইনে যুক্ত আছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর আ.ফ.ম. রুহুল হক এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক ও ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডক্টর আ.ব.ম. ফারুক, কোভিড-19 জাতীয় পরামর্শ কমিটির সদস্য প্রফেসর ডাক্তার কাজী তারিকুল ইসলাম, জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা ডাক্তার মোজাহেরুল হক এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ডাক্তার বেনজির আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। অধ্যাপক ডক্টর আ.ব.ম. ফারুক, বাংলাদেশ বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করছে, টিকা উৎপাদনে আমাদের সক্ষমতা কতটুকু রয়েছে? ধন্যবাদ। এটা আমরা বেশ কিছুদিন যাবতই বলে আসছি যে আমাদের তো বাইরে থেকে টিকা এনে কুলানো যাবে না। 26 কোটি টিকা লাগবে আমাদের যদি আমরা 80% লোককে টিকা দিতে চাই। তো হার্ড ইমিউনিটি তৈরি করার জন্য এর মাঝখানে আবার এটাকে দেরি করা যাবে না। দেরি করলে তখন আবার শুরুর দিকে যারা টিকা নিয়েছেন তাদেরকে আবার টিকা দিতে হবে। আর যদি বুস্টার ডোজ এটা যদি হয়, এখনো সিদ্ধান্ত হয়নি ইন্টারন্যাশনালি, যদি এটা হয় যে আরেকটা ডোজ দিতে হবে, থার্ড ডোজ, তাহলে তো আমাদের আরো বেশি টিকা লাগবে। তো এই যে প্রায় কত 42-44 কোটি টিকা, তো এই টিকাগুলো আমরা পাবো কোথায়? আমাদের পক্ষে কেনা সম্ভব না, টাকা থাকলেও কেনা সম্ভব না, কারণ এত বিক্রি করবে কে? তো সেই ক্ষেত্রে নিজেদের যদি সক্ষমতা থাকে বানানো ভালো, এবং সেই সক্ষমতাটা আমাদের আছে অর্থে আমি বলছি 2 রকমের পদ্ধতি, তার মধ্যে একটা দিয়ে আমরা এখনই শুরু করতে পারি, যেটাকে আমরা বলি ফিল ফিনিশ। ফিল ফিনিশটা হচ্ছে যে আমরা অর্ধেক এখানে করব, বাকি অর্ধেকটা বাইরে থেকে তৈরি হয়ে আসবে। যে প্যারেন্ট কোম্পানি যাদের সঙ্গে রাশিয়ান টিকা হোক, চীনের টিকা হোক বা অন্য জায়গার টিকা হোক, আমরা যদি ওখান থেকে বাল্কটা নিয়ে আসি, নিয়ে এসে তারপরে এখানে আমাদের যে প্রসেসিং আছে সেগুলো করলাম, বটলিং করলাম, মানে ভায়ালে ঢুকানো ইত্যাদি, এখানে অনেকগুলো কাজ আছে। তো সেটা কিন্তু আমরা এখনই শুরু করতে পারি, এবং সেটা যদি আমরা করি তাহলে হবে কি যে আমরা বেশ কিছু টিকা নিজেরা এখানে যদি নিজেরা করি, আমাদের লোডটা কমে যায়, এবং আমরা ওই যে মাস ভ্যাকসিনেশন, যেটা গণহারে টিকা দেওয়া, যেটা আমাদের এখনই দরকার, আমরা কিছুতেই লাগাম টানতে পারছি না। মানুষের অসহযোগিতায় এক শ্রেণীর মানুষ, একাংশ জনগণ, তারা কিছুতেই মাস্ক পরবেন না, তারা স্বাস্থ্যবিধিগুলো মানবেন না। সেই কারণে এটা ছড়াচ্ছে বেশি। ঈদ আসলে বাড়ি যেতে হবে,
তারা বাজারে যাবেন, এখন গরুর হাট বসবে, সেখানে আরেকটা আমি বলবো যে এখানে বিস্ফোরণের ব্যাপার একটা ঘটবে, এবং এটা ঘটবেই। ঈদের পরে আমরা দেখবো যে বিশাল আকারে এই সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে, এই আশঙ্কা আমাদের আছে। তো এখন এই মাস ভ্যাকসিনেশন যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা কিছুটা ঠেকাতে পারি, না হলে এটা একটা ভয়াবহ পর্যায়ে চলে যাবে বলে আমাদের আশঙ্কা। তো সেই ক্ষেত্রে আমাদের ওই ফিল ফিনিশটা যদি আমরা এক্ষুনি শুরু করতে পারতাম খুব ভালো হতো। আরেকটা যেটা সেটা হলো যে ফিল ফিনিশের চাইতেও আরো বেশি লাভবান হতাম আমরা যদি আমরা ওই এ টু জেড একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই করি, মানে বাল্বটাও যদি আমরাই বানাই। সরি। তো এখন সেটার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো যে আমাদেরকে 5-6 মাস সময় দিতে হবে, কমপক্ষে 5-6 মাস সময় দিতে হবে, কারণ আমাদের ওই আগের যে পদ্ধতিগুলো, আগের স্টেপগুলো যেগুলো আছে সেগুলোর জন্য আমাদের কিছু মেশিনপত্র লাগবে, সেটা আমরা জোগাড় করতে পারবো ইনশাল্লাহ, অসুবিধা হবে না। বাংলাদেশ সরকার ঘোষণা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগেই জাতীয় সংসদে ওই বিষয়ে বলেছেন যে সরকার চাচ্ছেন একটা নিজস্ব ফ্যাক্টরিতে করার জন্য। তো সেটা আমরা করতে পারি, যেটা আমরা কাজটা যদি এখনই শুরু করা যায় তাহলে ভালো। কিন্তু এখানে একটা জিনিস, চ্যালেঞ্জটার জায়গাটা কিন্তু আছে। এটা শুধু ভালো দিকগুলো বললাম, জি, চ্যালেঞ্জগুলো নিয়ে আপনার কাছে আমি পরে আবার আসবো, চ্যালেঞ্জগুলো শোনার চেষ্টা করবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। জনাব তৌফিক মারুফ, আমাদের গণটিকা কার্যক্রম এখনো উপহার, অনুদান আর অনুমোদনে ঘুরপাক খাচ্ছে। এভাবে গণটিকা কার্যক্রমকে আসলে কতখানি এগিয়ে নেওয়া সম্ভব হয় বলে আপনি মনে করেন? না, এটি তো বাস্তব অর্থেই যে আসলে এইভাবে এগিয়ে নেওয়া সম্ভব না। আমরা শুরুটা কিন্তু আমরা খুবই ভালো করেছিলাম এবং সেটা অনেক দেশের চেয়ে অনেকভাবেই আমরা এগিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে টিকা আটকে যাওয়ায় বা আমরা না আনতে পারায় একটা বড় ধরনের ধাক্কা বাংলাদেশ খেয়েছে এবং সেখান থেকে কয়েক মাস পরে আবার রিকভারি একটা জায়গায় এসছে। গত মাস থেকে একটা ফ্লো তৈরি হয়েছে যে টিকা আসা শুরু করেছে। এই মাসেও টিকা আসবে আশা করি। যদ্দূর আজকেও আমি শুনলাম যে এই মাসেও হয়তো আরও 60-70 লাখ ডোজ টিকা আসবে কমপক্ষে। তো এখন এই যে টিকা আসাটা ভালো, কিন্তু যদি আবার অন্য জায়গাগুলোতে হঠাৎ করে কোথাও কোথাও সংক্রমণ বেড়ে যায় খুব বেশি মাত্রায়, তখন যে আবার আটকে যাবে না বা কখনো যে আমরা আবার আটকা পড়বো না এমন কিন্তু নিশ্চয়তা নেই। আমাদের সামনে যে আমাদের পেছনে যেহেতু তিক্ত অভিজ্ঞতা আছে, আমরা অগ্রিম টাকা দিয়েও টিকা পাইনি, আটকে গেছে এবং সেটি কিন্তু সরকারই সবচেয়ে বেশি বিতর্কের মধ্যে পড়েছে, বিব্রতকর অবস্থায় বা বিপাকে পড়েছে। এখন সরকারের জায়গা থেকে আগের চেয়ে সরকার যে অবস্থানে ছিল সেখান থেকে সরকার অবশ্যই অনেকটা অ্যাক্টিভ হয়েছে। তারা বহুমাত্রিক পন্থায় বহুমাত্রিক সোর্স থেকে তারা চেষ্টা করছে আনার জন্য। কিন্তু আমার পর্যবেক্ষণ হচ্ছে যে এই যে চেষ্টার মধ্যে তাদের আবার কিছুটা এক ধরনের কি বলা যায়, একটু ঢিলে ঢালা একটা ভাব আছে। অ্যাজ লাইক লকডাউনের যে অবস্থা সেরকমটাই একটি প্রভাব টিকার মধ্যেও পড়েছে। কারণ আমার এমনও আছে যে বিভিন্ন দেশ থেকে কোম্পানিগুলো, আমরা জানি যে এটি একটি বৈশ্বিক বাণিজ্যেরও অংশ হয়ে গেছে ইতিমধ্যেই, কিন্তু বিভিন্ন কোম্পানি যখন বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গেও তারা যোগাযোগ করে কিংবা তাদের এই দেশে যে বেসরকারি ওষুধ প্রতিষ্ঠানগুলো আছে তাদের মাধ্যমে যোগাযোগ করে, তো সেই জায়গাটিতে আমরা দুইটা ভাগে দেখি। একটি হচ্ছে আমাদের মন্ত্রী মহোদয় যখন যেভাবে কথা বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কথা বলেন, প্রধানমন্ত্রীর কথা আমরা যখন শুনি পুরোটাই একদম শতভাগ মনে হয় যে আমরা একেবারে নিশ্চিত একটি অবস্থার মধ্যে এসে গেছি বা আস্থার একটি জায়গা তৈরি হয়। আবার এর নিচের স্তরে গিয়ে যখন আমরা শুনি যে বিভিন্ন জায়গা থেকে যারা এই মিড লেভেলে আছেন, এগুলো হ্যান্ডেল করেন, তাদের রেসপন্সটা খুব একটা ভালো না। তারা হয়তো কোনো কোনো কোম্পানি বাইরে থেকে তারা মানে দিনের পর দিন তাদের সাথে চেষ্টা করে, কিন্তু তারা সেইভাবে রেসপন্স পাচ্ছে না, এরকমও কিন্তু কিছু কথা আমাদের কানে আসছে। এখন এটি ঠিক, যেহেতু আমি একটু আগেই বললাম যে এটি একটি বৈশ্বিক বাণিজ্য হয়ে গেছে, সেই বাণিজ্যের সূত্র ধরেই আমাদের দেশেরও এক ধরনের ব্যবসায়ীরা এর সঙ্গে যুক্ত হয়ে গেছে, যারা হয়তো এক ধরনের এখন টিকার মৌসুমি ব্যবসায়ী হিসেবেও একটা গোত্র তৈরি হয়েছে, যেটা বিশ্বব্যাপীই তৈরি হয়েছে। বাংলাদেশ তার অংশ হয়ে গেছে। এখন এইগুলো যাচাই বাছাই করা কিন্তু সরকারের একটা দায়িত্ব। তো যাচাই বাছাই করে সরকার যতটা রিয়াল জায়গা থেকে যদি বা রিয়াল সোর্স থেকে তারা টিকা যত বেশি কালেকশন করতে পারবে সেটিই ভালো। আমরা কিছুটা পস্তানোর অভিজ্ঞতা তো আছেই, যে দাম নিয়ে বা চীনের সঙ্গে যে একটা সমস্যা তৈরি হলো, চীন
অনেকটা দেরিতে এসে আবার জায়গা মতো এসছে। রাশিয়ার সঙ্গেও এখন পর্যন্ত আমরা রাশিয়ার কিন্তু এক ডোজ টিকাও আনতে পারিনি। কিন্তু আমাদের সবার মনে আছে যে অ্যাস্ট্রাজেনিকার পরেই সবচেয়ে অগ্রগামী একটি অবস্থান তৈরি হয়েছিল কিন্তু রাশিয়ার সঙ্গে। সেই রাশিয়ার কাছ থেকে এখন পর্যন্ত আনতে পারিনি। প্রতি মাসেই শুনি যে রাশিয়া আর সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে, চুক্তি এখনও ফাইনাল অবস্থা আছে, শুনি যে কোনো সময় চলে আসবে। কিন্তু এখন পর্যন্ত আসলে যতক্ষণ পর্যন্ত দেশে এসে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত তো আমরা কনফার্ম হতে পারছি না, মানুষের মধ্যে আস্থা তৈরি হচ্ছে না। এখন আগামীকালকে থেকে মডার্নার টিকা দেওয়া শুরু হচ্ছে, অ্যাস্ট্রাজেনিকার টিকায় আগামী সপ্তাহে নাগাদ কিছু আসবে। তো এতে করে হয়তো আশা করি যারা দ্বিতীয় ডোজ পাননি, প্রথম ডোজ নিয়েছিলেন, তাদের একটা আস্থা ফিরবে। কিন্তু নতুন বা প্রথম ডোজ যে টিকা দেওয়া হচ্ছে এটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আবার বিভ্রান্তি এবং গুজব মাঠ পর্যায়ে তৈরি হচ্ছে। আমার মনে হয় সরকারের জায়গা থেকে এই দিকেও নজর রাখা উচিত। অনেকেই ছড়াচ্ছেন, যেটি বাইরেও ছড়াচ্ছে অন্য অন্য দেশেও, যে মডার্নার টিকা তো এই সাইড এফেক্ট হয়, এটা হচ্ছে সেটা হচ্ছে। আবার চীনের সিনোফার্মের টিকা আবার ভালো কাজ করছে না, এটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এটিও কিন্তু সরকারকে সতর্কভাবে নজর রাখতে হবে। যদি তা না রাখা না হয় তবে কিন্তু আবার সামনে বিপদ আমাদের আছে। কোনো একটি টিকার প্রতি যদি মানুষের একটা অনীহা তৈরি হয়, তবে আমরা দেখা গেল সেই টিকা লাখ লাখ বা কোটি কোটি ডোজ দেশে এনে মজুত করে রাখলেও তখন কিন্তু মানুষ যদি ওইটা থেকে একবার বিমুখ হয়, সেটা ফিরানো কিন্তু আবার টাফ হবে। এইদিকেও যেহেতু মাল্টিপল টিকা আমাদের দেশে এখন আসছে, তো এইটা কিন্তু এইদিকেও নজর রাখা দরকার আমি মনে করি, অন্তত পক্ষে আমাদের সামনের দিনগুলোর জন্য। ধন্যবাদ আপনাকে। ডাক্তার মোজাহেরুল হক, আপনি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। এই প্রতিষ্ঠানটি একসময় দেশে টিকা তৈরি করত, এখন কি অবস্থা আছে এই প্রতিষ্ঠানটি? টিকা উৎপাদনের সক্ষমতা কতখানি ধরে রাখতে পেরেছে? ধন্যবাদ আপনাকে। একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছিল এশিয়ার মধ্যে এই জনস্বাস্থ্য ইনস্টিটিউটটা, আইপিএইচ, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, এবং আমরা এটা নিয়ে গর্ব করতে পারতাম একদিন। আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের যে মহাখালী যে ক্রসিংটা, রেল ক্রসিং থেকে শুরু করে ওই দিকে সেই আমাদের গুলশান পর্যন্ত এই পুরো জায়গাটাই ছিল জনস্বাস্থ্য প্রতিষ্ঠান। এখানে আমরা কিন্তু সেরামও তৈরি করতাম, হর্স সেরাম, এই স্নেক ভেনামের জন্য, এবং সেটার জন্য ঘোড়দৌড়ের মাঠও ছিল সেখানে, মানে যেখানে ঘোড়া বিচরণ করতে পারে। তো তার মানে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আমরা হর্স সেরাম থেকে আমরা কিন্তু এই বিশেষ করে সাপে কামড়ের যে অ্যান্টিডট সেটাও তৈরি করতাম, অন্য টিকার কথা বাদই দেব। তার মানে টিকার একটা ঐতিহ্য আমাদের কিন্তু 50 বছর আগে থেকেই বাংলাদেশের ছিল। এবং হ্যাঁ, আমরা আমাদের স্বাধীনতার পর থেকে সরকারের তেমন নজর কিন্তু এইটার উপরে পড়েনি। একটা পর্যায়ে এটা এমন একটি প্রতিষ্ঠান ছিল যে সেইখানে টিকার পাশাপাশি আমরা কিন্তু সারা দেশে যে মানে আমরা যে স্যালাইনটা দেই, মানে ভেইনে যে স্যালাইনটা দেই, মানে ফ্লুইডটা, এই ফ্লুইডটাও কিন্তু তৈরি করত এই একমাত্র প্রতিষ্ঠান যা সারা বাংলাদেশে সরবরাহ করত। আমি এইটুকু শুধু ইন্ট্রোডাকশন দিলাম, এবং এইটা আরো কিছু তৈরি করতো, সেগুলির জায়গায় না গিয়ে ভ্যাকসিনের বেলায় আসি। আমরা কিন্তু এখানে ভ্যাকসিন তৈরি করতাম। তাহলে আমাদের পরবর্তীকালে গভর্নমেন্টগুলি এটার প্রতি ততটা নজর না দেওয়ার কারণে এই প্রতিষ্ঠানটি এখন তার সক্ষমতা হারিয়েছে। কিন্তু তারপরেও বলবো আমি যে আপনার এইটার যেই পরিমাণ জায়গা ছিল আমি বললাম, সেই জায়গায় নিপসম হয়েছে। আমাদের যে টিকার যে মেইন কেন্দ্রটা ঢাকা, সেটা ওখানে হয়েছে, আইসিজিআরবি হয়েছে, তারপরে আপনার আমাদের যে কলেজ অফ ফিজিশিয়ানস এন্ড সার্জনস, এগুলো সব কিন্তু এই আইপিএইচ এর জায়গায়। সুতরাং এটার প্রচুর জায়গাও ছিল, একসময় আমরা করতে পারতাম অনেক কিছুই, কিন্তু সেই জায়গায় আসল যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানের প্রতি কোনো সরকারেরই সুনজর ছিল না, যে কারণে আমরা আস্তে আস্তে আমাদের যে আমাদের যে সক্ষমতা ছিল টিকা তৈরির, সেরাম তৈরির, এবং এখন শুধু কুকুরের ভ্যাকসিনটা তৈরি হয়, মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক, যেটা বলতেও মানে লজ্জা লাগার মতো কথা। সুতরাং টিকা, মানে যেখানে আমাদের সব ছিল কিন্তু
মানে আমাদের যেখানে সব কিছু ছিল, কিন্তু কালের পরিক্রমায় আমরা সেগুলোকে সামনে না নিয়ে, সেগুলো আর উন্নতি না করে সেগুলোকে হারিয়েছি, আপনি বলতে চাচ্ছেন? হারিয়ে এখন যে জায়গাটায় আমি আসতে চাচ্ছি, যে বাংলাদেশ যদি এখন টিকা প্রস্তুত করতে যায়, আবার শুরু করতে যায়, তাহলে এই যে এস্টাবলিশড একটা প্রতিষ্ঠান আমাদের টিকা তৈরি এখনো আছে, এই প্রতিষ্ঠানটার সক্ষমতা বাড়িয়ে আমরা যেই কাজটা করতে পারি সেটা হলো টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আমরা আমাদের দক্ষ জনবল সৃষ্টি করে, আর বাকি যেই সমস্ত আমরা যতটুকু শুনছি নতুন প্রতিষ্ঠান তৈরি করার মানে উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু নতুন একটা প্রতিষ্ঠান তৈরি করার উদ্যোগ সময় সাপেক্ষ সবকিছু বিবেচনায় নিয়ে এই প্রতিষ্ঠানকে তাকেই তো আমরা কাজে লাগাতে পারি। এটাকে মানে এখনই কাজে লাগানোর জন্য তো এটাকে কাজে লাগানো যায়, এটা একটা উপযুক্ত সময়। কারণ আপনার নতুন জায়গায় করতে গেলে জমি অধিগ্রহণ থেকে শুরু করে সমস্ত কিছু, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সব নতুন করে শুরু করতে হবে। আর এইখানে এই সমস্ত জিনিসগুলি আছে এবং জনবলও আছে। এখন কিছু জনবল নতুন করে নিয়োগ দিতে হবে হয়তো, যেটা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আমরা যদি চাইনিজ সহযোগিতা এটাকে গড়ে তুলি আবার নতুন করে, তাহলে আমরা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আমরা জনবলও তৈরি করতে পারবো আর টিকা তৈরির সক্ষমতাও অর্জন করতে পারবো। আমার মনে হয় এইটাকে সরকারের প্রায়োরিটি দিয়ে, সরকার যদি মনে করেন আরো প্রতিষ্ঠান গড়ে তুলবেন, প্রাইভেটলি কাউকে দিবেন, সেটাও করতে পারেন, তবে দিস শুড বি দ্য প্রায়োরিটি গভর্নমেন্টের। জি, ধন্যবাদ আপনাকে। ডাক্তার বেনজির আহমেদ, হার্ড ইমিউনিটি তৈরিতে অন্তত 25 কোটি টিকা লাগবে। এখন আমরা যে গতিতে এগুচ্ছি, এই পরিমাণ টিকা সংগ্রহ এবং প্রদান কতখানি চ্যালেঞ্জিং বলে আপনি মনে করেন? অবশ্যই চ্যালেঞ্জিং। আমরা যে হার্ড ইমিউনিটি তৈরি করতে 12 কোটি লোককে টিকা দিতে হবে তা নাও হতে পারে, কারণ সামনের দিনগুলোতে টিকা দেওয়ার বয়স কিন্তু কমে আসছে। আপনি দেখছেন আগে 18 ছিল, এখন কোন কোন টিকায় 12 বছর এসছে, এবং কিছু টিকা ইতিমধ্যে গবেষণা শুরু হয়েছে 2 বছর। তাহলে 2 বছরের ঊর্ধ্বে যদি সকলকে টিকা দিতে হয়, ইভেন তারও নিচেও যদি টিকা দিতে হয়, আমাদের আপনি জানেন ইপিআই অনেকগুলো টিকা দিতে হয়, যেগুলো 1.5 মাস থেকে আমরা শুরু করি। তো সুতরাং হয়তো আরো বেশিও টিকা লাগতে পারে হার্ড ইমিউনিটি। তবে এটা চ্যালেঞ্জিং ইতিমধ্যেই অনেকগুলো আলোচনা হয়েছে। টিকা প্রোডাকশন, দেশের মধ্যে টিকা ক্রয়, আইপিএইচ কে নিয়ে। আইপিএইচ এর আমি একটু জানি, আইপিএইচ এ আসলে আর কোনো টিকা তৈরি হয় না। যখন রুহুল হক স্যার মন্ত্রী ছিলেন এবং আমি ডিরেক্টর ছিলাম, আমরা তখন আসলে শেষ টিকাটাও তৈরি করা বন্ধ করে দিয়েছি। সেটা হলো এনটিভি বা নার্ভ টিস্যু ভ্যাকসিন, যেটা মোজাহিরুল হক স্যার বললেন, ওটাও আসলে বন্ধ হয়ে গেছে স্যার। কারণ হলো যে ওইটার কোনো জিএমপি ছিল না, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, যেটা টিকা তৈরির জন্য এসেনশিয়াল উপাদান। তাহলে একটি প্রতিষ্ঠানের সক্ষমতা না বাড়িয়ে, আধুনিকায়ন না করে কেন আমরা পিছু টান দিলাম? আসলে এটাকে রিভাইটালাইজেশন করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম বাংলাদেশ সোসাইটি অফ মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট থেকে, এবং আমি সেখানে ছিলাম মেম্বার সেক্রেটারি ওইটার। তা আমরা ওখানে বড় মিটিং করেছি এবং এর একটা ইনভেন্টরি ধরনের করেছি। কিন্তু আসলে বর্তমানে প্রতিষ্ঠানটা যে পর্যায়ে পৌঁছে গেছে, তাতে করে এটাকে আর মানে অন্য কোনো জায়গায় নতুন করে শুরু করা যেরকম, এখানেও তাই, এখানে আর আসলে ওটা এই পর্যায়ে নেই। সরকার বোধহয় এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড, ইডিসিএল, যেটা সরকারের একটা প্রতিষ্ঠান, সেইটাতে সেখানে তারা বোধহয় টিকা তৈরির একটা চিন্তা করছে। এবং যখন আমরা নার্ভ টিস্যু ভ্যাকসিন বন্ধ করে দিই, তখন একটা চ্যালেঞ্জ আসলো যে তাহলে কুকুর যাদের কামড় দেবে তাদের টিকার ব্যবস্থা কি হবে। তখন দুটো WHO প্রি-কোয়ালিফাইড ভ্যাকসিন ছিল বাংলাদেশে। ক্রমান্বয়ে সেই ভ্যাকসিন গুলো আমদানি বন্ধ হয় এবং বাংলাদেশীয় কোম্পানি ভ্যাকসিন তৈরি শুরু করে। এটা প্রফেসর ফারুক যেটা বলছিলেন ওই রকমই কিছুটা, বাল্ক ভ্যাকসিন এনে এখানে ফিলিংটা করে। এবং এরকম আরো 2-1টা ভ্যাকসিন আছে, র্যাবিস ভ্যাকসিন, হিউম্যান র্যাবিস ভ্যাকসিন, এবং টিটানাস টক্সয়েড, এটাও। কিন্তু সমস্যাটা হলো যে এগুলো WHO প্রি-কোয়ালিফাইড না, সমস্যা এই জায়গাটায়। এবং WHO প্রি-কোয়ালিফাইড হওয়ার জন্য আমাদের যে ন্যাশনাল ল্যাবরেটরি দরকার, সেইটা আমাদের এতদিন ছিল না। ইদানিং কালে ঔষধ প্রশাসন অধিদপ্তরে এরকম একটা হচ্ছে।
তো এখন আপনি যেটা বলছিলেন আমাকে, আমি বরঞ্চ এখন সেটাতে উত্তরে যাই। আসলে একদিকে টিকা জোগাড় করা, আমাদের 25-30 কোটি টিকা জোগাড় করা, এটা নিশ্চিত একটা বড় চ্যালেঞ্জ। নাম্বার 1। নাম্বার 2 হলো সেটাকে আনা এবং প্রয়োগ করা। আমরা একটা কথা হয়তো এখনো মাথায় রাখছি না, সেটা হলো যে গতবার যখন আমরা টিকা দেই, যখন 55 বছর এবং তদূর্ধ্ব টিকা দেওয়ার কথা ছিল, তখন কিন্তু গ্রামের মানুষরা আসলে এই টিকাটা নেয়নি বা তারা বঞ্চিত হয়েছে, এবং 80-90 লোক। আমি সেদিন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে একটা পরিসংখ্যান শুনলাম, সেখানে যারা আসতেছে গ্রাম থেকে তাদের 90 উপর লোকের কোনো টিকা দেয়া নেই, এবং তারাই বেশি অসুস্থ হচ্ছেন, তারা বেশি মারাও যাচ্ছেন। তো সুতরাং আসলে আলটিমেটলি টিকা এনে সকলকে দেয়া, ঠিক মতো দেয়া, খুব সুন্দরভাবে দেয়া, এবং এইটা আমাদের উচিত ছিল। আমাদের যে ইপিআই প্রোগ্রাম, সেটার উপরে নির্ভর করা, প্রয়োজনে সেখানে লোকবল বাড়ানো, সেটা জাতীয় আমরা পর্যায় কিন্তু থেকে। সাম্প্রতিক সময় কিছু চেঞ্জও দেখছি বিভিন্ন যা এলাকাতে, কিন্তু আমরা দেখেছি যে টিকা দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছে মানুষ, এমনকি বয়স্ক মানুষরাও এসে লাইনে দাঁড়াচ্ছে। না, এটাই মানে হবে। মানে আমরা যদি কয়েকটা পরিসংখ্যানে আমরা দেখেছি যে যে আপনার এখন প্রতিদিন 2 লাখের উপর রেজিস্ট্রেশন হচ্ছে টিকা নেওয়ার জন্য। না, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। অবস্থা কিন্তু বদলাচ্ছে। 3.5 লাখের বেশি। জি, 3.5 লাখের বেশি ভেরিয়েন্ট এসে যেহেতু গ্রামে সংক্রমণ হচ্ছে, সুতরাং গ্রামের মানুষের এখন আগ্রহ বাড়বে। কিন্তু তার মানে আমরা ডিমান্ড সৃষ্টি হয়েছে, এখন হলো জি। সাপ্লাই। তো সাপ্লাইয়ের জায়গাটায় আমরা যদি খুব ভালোভাবে ব্যবস্থাপনা না করতে পারি, ধরুন উপজেলায়, এখানে টিকা কেন্দ্রের সংখ্যা যদি আমরা শুধু একটা উপজেলায় রাখি, সেখানে কিন্তু স্বাভাবিক কারণে এই ভিড় অনেক বেশি হবে। ঢাকা সিটির মতো একটা মেগা সিটি, সেখানে আপনার টিকা কেন্দ্র অনেক বেশি বাড়াতে হবে। তো সুতরাং এই ব্যবস্থাপনার যে জায়গাটা, মানে আমি ওই কথাগুলো আনলাম না, ওগুলো অলরেডি আমার পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন। আমি আনবো এই জায়গাটায় যে 12-14 কোটি মানুষকে যখন টিকা দিতে হবে, সেখানে যেন আমরা আবার কোনো ট্রায়াল এন্ড এরর পদ্ধতিতে না যাই। জি, যেরকম অ্যাপস তৈরি করা, ওয়েব রেজিস্ট্রেশন, নার্সদেরকে দিয়ে টিকা দেওয়া, তা না করে বরঞ্চ নন টু আননোনে যেতে চাই। নন যেটা, সেটাকেই জি, আমরা যদি capacity জি, আমাদের সাথে একটি build ফোন করি, আমি অপেক্ষা করছে, তাহলে আমরা ফোনটি আমার নিয়ে মনে নেব। হয় আমরা better দর্শক, করতে কে পারবো। বলছেন, কোথা থেকে বলছেন? জি, আসসালামু আলাইকুম, আমি ছোটন বলছি ঢাকা থেকে। জি জনাব ছোটন, বলুন আপনি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার পরিবারের 4 জন সদস্য, তারা দুটো টিকা কমপ্লিট করেছে। তাদের বয়স যথাক্রমে 37, 42, 55, 60। তারা দুটো টিকা কমপ্লিট করার পরেও এই সময়ে বর্তমানে বিগত 10 দিন যাবৎ করোনা আক্রান্ত, এবং তারা এমন আক্রান্ত হয়েছে যে তাদের ফুসফুস 67% পর্যন্ত এফেক্টেড। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেটা শোনা যাচ্ছে যে দুটো টিকা নিলেই মোটামুটি করোনা মুক্ত থাকা যায়। আমার পরিবার সদস্যরা খুবই সেফ জোনে ছিল, তারা মাস্ক ব্যবহার করেছে, বাইরে গেলে গোসল করে ঘরে ঢুকেছে, যাবতীয়। আমাদের দর্শক কিছুক্ষণ আগে জনাব ছোটন ঢাকা থেকে ফোন করেছিলেন। ওনার যে প্রশ্নটি ছিল যে ওনার পরিবারের 4 জন সদস্য, তার মধ্যে 2 জন টিকা নিয়েছে এবং ডাবল ডোজ নিয়েছে, তারপরে ওনারা করোনা আক্রান্ত হয়েছে এবং এবং ফুসফুস প্রায় 65 থেকে 67% সংক্রমিত। আসলে এটা কেন হচ্ছে, ওনার প্রশ্নটি যদি আপনি শুরুতেই আমাদের একটু ব্যাখ্যা করেন। ধন্যবাদ আর টিভিকে। আজ উনি যে প্রশ্নটি করেছেন, এটা গত 2 সপ্তাহ ধরে আমরা যখন সংক্রমণ ঊর্ধ্বগতি, তখন আমরা তো অনলাইনে পেশেন্ট দেখছি, আমরা পাচ্ছি। ওনার কথা তো একদম অবশ্যই সত্য, এবং টিকা, ওনাকে আমি যেটা মানে আশ্বস্ত করতে চাই দুটো কথা বলে। একটা হচ্ছে বা টিকা 4টা ধরনের টিকা, সারা বিশ্বে 22টি টিকা অনুমোদন পেয়েছে। মানে আমি মোটা দাগে বলছি, তার ভিতরে বাংলাদেশে এ পর্যন্ত 4টি এসেছে এবং 2টির অনুমোদন দিয়ে রাখা হয়েছে। ধরেন উনি অ্যাস্ট্রাজেনেকার টিকাই পেয়েছিলেন, সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড। অলমোস্ট সবারই 80 থেকে 90, 94, 95 এমনই তাদের ক্লেম,
যে তাদের এই টিকা গ্রহণ করলে তার মানে সংক্রমিত হবে না। তার মানে একটা উইন্ডো, সব টিকারই জন্যই 5 থেকে শুরু করে 20% পর্যন্ত একটা উইন্ডো থাকছে। আমরা যেটা প্রথমে নিয়েছি, ধরেন আমিও নিয়েছি বা আমার মতো এখানে যারা বসে আছেন, আমরা কোভিশিল্ড নিয়েছি। আমরা কোভিশিল্ডের 2টো ডোজ নিয়েছি, কিন্তু আমরা আমাদের প্রায় 20% পসিবিলিটি যে আমরা ইনফেক্টেড হতে পারি। প্রতিটি টিকায় একটা কথা বলা আছে, আমি একদম মানে কোট আনকোট ওই জায়গা থেকে তুলে ধরে কথাটা বলছি, যে সংক্রমিত হতে পারে কিন্তু মৃত্যুর ঝুঁকি 99% এতে নাই। কেউ কেউ বলে 100% নাই, কিন্তু কিছু মৃত্যু স্ক্যাটার্ডলি ভারতে রিপোর্ট হচ্ছে, বাংলাদেশেও বোধহয় 1-2 এরকম হয়েছে, যে কিন্তু বেশিরভাগ রোগী আসলে এখান থেকে বেরিয়ে আসে মৃদু অথবা মধ্যম উপসর্গ। 67% লাং এফেক্টেড, এটার অর্থ উনি মোর দ্যান মডারেট এবং নিয়ার টু সিভিয়ার। উনি যদি আমাদেরকে এটা জানাতেন যে ওনার যার এরকম সংক্রমিত হয়েছে তার অক্সিজেনের মাত্রা অর্থাৎ অক্সিজেন স্যাচুরেশন কত, তাহলে তার কি আসলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নাকি চিকিৎসা বাড়িতে নিতে পারবে, এইটা বোঝা যেত। এটা গেল এক। তারপরও 67 ধরেই নিতে হবে যে ডেফিনেটলি এটা খুবই মোর দ্যান 50% মানেই হচ্ছে এটা বাসায় থাকা ঠিক হবে না। যার 67% উনি হাসপাতালে যাবেন, চিকিৎসা পাবেন, এবং আমার দৃঢ় বিশ্বাস যে ওখান থেকে উনি সুস্থ হয়ে ফিরবেন। টিকা নেওয়ার অ্যাডভান্টেজ, আমি শেষ কথাটা বলি, টিকা নেওয়ার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে টিকা নেওয়ার পরেও সংক্রমিত হওয়ার সুযোগ থাকবে, আছে, এটা মানে সর্বজন স্বীকৃত। WHO থেকে শুরু করে যারা টিকা তৈরি করছে তারাও বলেছে। কিন্তু মৃত্যুর হার 99% কমায়, এজন্য টিকা নিতে হবে। এবং এই জন্যই টিকা নিয়ে আজকে সবাই যে কথাগুলো বলছেন যে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী বাংলাদেশকে কেমন দেখতে চাই, সে জায়গায় টিকা কিন্তু মানে এর কোনো অল্টারনেটিভ কিছু নাই। জি, টিকার অল্টারনেটিভ কিছু নেই। জি, প্রফেসর ডাক্তার তারিকুল ইসলাম, সম্প্রতি বেশ কয়েকটি কোম্পানি টিকা দেশে প্রদান করা হচ্ছে, অমুক কোম্পানির চেয়ে তমুক কোম্পানির টিকা ভালো, এমন একটি বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই বিভ্রান্তি যাতে না ছড়ায় কিংবা মানুষ যেন বিভ্রান্ত না হয়, সেজন্য কোনো উদ্যোগ কি আপনাদের আছে? দেখুন, টিকার সঙ্গে সম্পৃক্ত মানে ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট একটা কমিটি আলাদা। আমরা তো পরামর্শ কমিটি বিভিন্ন ক্রাইসিসে গভর্নমেন্টকে পরামর্শ দিই, যেমন আজকে মিটিং ছিল, আমরা কোরবানি ঈদ সম্পর্কে আগেও বলেছি, আজকে আর ওটাকে জোর দিয়ে বলা হলো যে সরকার তো আমাদের পরামর্শ দেওয়ার জন্য বলেছেন, কিন্তু ইমপ্লিমেন্টেশন তো অবশ্যই সরকার করবেন। আমরা বিজ্ঞান ভিত্তিক কথা বলছি, এর সঙ্গে বাণিজ্য, এর সঙ্গে মানবতা, সব মিলায় জীবন জীবিকা, গভর্নমেন্ট উইল টেক দ্য ডিসিশন। আপনার প্রশ্নের আমি একদম মানে ডেফিনেট জবাব দিতে চাই যে mRNA ভ্যাকসিন, এটা দুটোই বাংলাদেশে এখন অ্যাভেলেবল এবং এটা যথেষ্ট নিরাপদ। আপনি শুরুতে বলছিলেন মডার্না ভ্যাকসিন, ওয়ান অফ দ্য সেফেস্ট ভ্যাকসিন ইন দ্য ওয়ার্ল্ড সো ফার, দি ডকুমেন্ট সেজ। ফাইজার বায়োনটেক অলসো, এই দুটা একদম নেক টু নেক, এদের এফিকাসি থেকে শুরু করে এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সারা পৃথিবীতে কোনো পাবলিকেশন নাই। বরং কোভিশিল্ড, অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসন নিয়ে থ্রম্বোসিস নিয়ে কিছু কথাবার্তা প্রথম দিকে ছিল, পরে দেখা গেছে যে 1 মিলিয়নে 4 জনের একটা ঘটনা ঘটেছে। তখন স্বাভাবিক কারণেই নেগেটিভ ইস্যুটাকে বলা হয়েছে যে এত বেশি উপকার, সেখানে 4 জনের যে ইস্যুটা, এই ইস্যুটা পরে কিন্তু মানে ডিজলভ হয়ে গেছে এবং এটা সারা পৃথিবীতে ব্যবহারও করা হচ্ছে। আমি জনগণকে একটা কথা বলবো, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন হচ্ছে সিনোফার্ম, আর দুটো ভ্যাকসিন এখনো বাংলাদেশে মানে একটা তো চলছিল, আপনারা জানেন যে যেটা কোভিশিল্ডের কথা বলছিলাম, এটা ভাইরাল ভেক্টর ভ্যাকসিন। আমরা 4টা ভ্যাকসিন সারা পৃথিবীতে তার অলরেডি 3টা পেয়ে গেছি। যে নামেই হোক, কোনোটাই আপনার জন্য ঝুঁকিপূর্ণ না। আপনি এই ভ্যাকসিন চোখ বন্ধ করে নিতে পারেন, প্রোভাইডেড যদি বিশেষ ডক্টর, আপনার যিনি চিকিৎসক বা কোনো কোমরবিড কন্ডিশন আছে, সেখানে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করা, যেমন উনি কোনো কেমোথেরাপিতে আছেন তাহলে ওনাকে 90 ডেজ অপেক্ষা করা, কেন ইমিউন সাপ্রেশন থাকলে তার
মানে অন্য কিছু ঘটনা ঘটবে, যেগুলো মেডিকেল টার্মিনোলজি আমি বলতে চাচ্ছি না, কিন্তু পরামর্শ যদি কারো কোমরবিড কন্ডিশন থাকে। আদারওয়াইজ একটা নর্মাল পারসন আপনি যে কোনো ভ্যাকসিন নেন, ইট উইল বি এফেক্টিভ ফর ইউ, এবং জি। এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। ধন্যবাদ। আপনি তো পরামর্শের কথা বলছেন, প্রফেসর ডক্টর তারিকুল ইসলাম। টিকার ব্যাপারে আপনাদের পরামর্শ আসলে কি? বিদেশ থেকে কিনেই কি আমরা সবাইকে টিকা দেব, না, নাকি না, অভ্যন্তরীণ ভাবে না, টিকা আমরা- তৈরির সুযোগ আমরা নেব? আজকে থেকে- সরকারকে আজকে আপনারা কি থেকে পরামর্শ 4 মাস, দিচ্ছেন? জি, আপনার 4 মাস আগে, একটু আগে সবাই যা বলেছেন আমি একদম একমত তার সঙ্গে। আমরা 4 মাস আগে সরকারকে বলেছি যে সক্ষমতা নিজের দেশেই করতে হবে, কারণ আপনি অন্যের উপরে নির্ভর করে প্রোগ্রাম করতে পারবেন না যে আমি মাসে 1 কোটি ভ্যাকসিন দিব, তার মানে ডেইলি 3 লক্ষ ধরেন, কথার কথা 3-3.5 লাখ ভ্যাকসিন প্রতিদিন দিতে হবে, তাহলে আমি মাসে 1 কোটি ভ্যাকসিন দিব। আমরা যখন একটু আগে কথা বলছিলাম যে ফার্স্ট ডোজ যদি আমি 12 কোটি দিতে যাই, তাহলে তো আমার এটা দিতেই লাগবে 12 মাস। তাহলে আমাকে অবশ্যই আগে জোগাড় করতে হবে। আমরা অ্যাস্ট্রাজেনেকা বা এই কোভিশিল্ড নিয়ে যে ঝামেলাটায় পড়েছি, সেটা হচ্ছে আমরা যদি প্রত্যেকের জন্য 2টা ডোজ রেখে আমরা দিতাম, কিন্তু আমরা একটু কনফিডেন্ট ছিলাম যে সাপ্লাই যেহেতু আসতেছে, সবাইকে ফার্স্ট ডোজটা দেওয়া হোক। এটা কোনো খারাপ অ্যাটিটিউড ছিল আমি বলবো না, এটা তো ইউকেও করেছে। ইউকেও প্রথমে 1 ডোজ সবাইকে দিয়ে গেছে, পরে দেখছে যে তাদেরও শর্টেজ অফ সাপ্লাই, ওরা ওখান থেকে বেরিয়ে আসছে। এখন যে টিকা সরকারের কাছে আছে এবং আগামী 15 দিন বা 3 সপ্তাহের মধ্যে যা আসবে, তাতে প্রায় 1.5 কোটি ডোজের মতো হয়তো সরকারের হাতে এসে পৌঁছাবে। আমি এটা থিওরিটিক্যালি বলছি। এটা বিভিন্ন ধরনের টিকা, এটা সবাইকে 2 ডোজ হিসাব করেই আমার মনে হয়, এক্সেপ্ট জনসন এন্ড জনসন, সব ডোজই 2 ডোজেস, কোনোটা 3 সপ্তাহ, কোনোটা 4 সপ্তাহ, কোনোটা 12 সপ্তাহ বা 8 সপ্তাহ, হোয়াট এভার মেবি। কিন্তু আমি মনে করি যে এই লাস্ট টাইমে যে ক্যালকুলেটিভ প্রবলেম হয়েছে, এবার সেটা হবে না আশা করা যায়। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর রুহুল হক এমপি, টিকা তৈরিতে বাংলাদেশের যে দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, সেটা কতখানি কাজে লাগানো হচ্ছে? ধন্যবাদ। কেমন বাংলাদেশ RTV আপনাদের সকলকে, আমার সহকর্মীদের ধন্যবাদ। টিকা তৈরিতে বাংলাদেশ, দেখুন, আমার বঙ্গবন্ধুর কথা বলতে হবে। তিনি সর্ববিষয়ে যে কত অভিজ্ঞ ছিলেন, এটি তার প্রমাণ করে। আমাদের প্রাইমারি হেলথ কেয়ারের জন্য তিনি প্রফেসর কফিলুদ্দিন সাহেবকে পাঠিয়েছিলেন, এবং তিনি এসে কিন্তু এই ইনস্টিটিউট IPSC তৈরি করেন, এবং তিনি এই টিকাগুলি তৈরি করা শুরু করেন। কিন্তু তার পরবর্তী পর্যায়ে ঠিকই বলা হয়েছে যে এটির দিকে নজর দেওয়া হয়নি। আমি এসে যখন দেখেছিলাম টিকা তৈরিতে নজর নেই, তখন WHO এর সাথে কনসাল্ট করার প্রথম প্রশ্ন ছিল আমাকে যে তোমাদের ভ্যাকসিন টেস্টিং করার ল্যাবরেটরি আছে কিনা। ছিল না বিধায় আমি আমার সময়ের মধ্যেই একটি ভ্যাকসিন টেস্টিং ল্যাবরেটরি তৈরি করে আমি চলে এসেছিলাম। কিন্তু অদ্যাবধি আমি জানি না তৈরি করার বলতে পারবে যে এটি কি সার্টিফাইড করা হয়েছে কিনা। আমি জানি গত 5-6 মাস বা 1 বছর আগে পর্যন্ত এটিকে সার্টিফাই করা হয়নি, কিন্তু আমি WHO এর সহযোগিতায়, WHO এর ডিজাইনে, তাদের সুপারভিশনে এই ভ্যাকসিন টেস্টিং ল্যাবরেটরিটা তৈরি করে দিয়েছিলাম, যে এটি প্রাইমারি রিকোয়ারমেন্ট টু প্রডিউস ভ্যাকসিন ইন দ্য কান্ট্রি। এবং তারপরে পরবর্তী পর্যায়ে বিভিন্ন কোম্পানি এখানে যে ভ্যাকসিনগুলো তৈরি করছে সেগুলো হচ্ছে, কিন্তু তার পরবর্তী পর্যায়ে বিষয় দেওয়া হয়নি। সুতরাং ভ্যাকসিন আমাদের যে কথা প্রথম প্রশ্ন, যে আমরা কি করব, কি করতে হলে আমাদের নিজেদের অবশ্যই, এটি আমরা অনেকদিন থেকেই বলছি, বিভিন্ন জায়গায় বলছি, এবং মন্ত্রণালয় এবং উচ্চ পর্যায়ে আমি বলে এসেছি, অ্যাডভাইস দিয়েছি যে আমাদের ভ্যাকসিন তৈরির জন্য সর্বরকম প্রচেষ্টা করে আমাদের ভ্যাকসিন তৈরি দিতে হবে, আইদার ফিল ফিনিশ অথবা প্রথম থেকে। আপাতত নইলে ফিল ফিনিশ তো যেমন ইন্ডিয়াটা করছে, সেখান থেকে তো আমরা যেতে পারি, এবং সেই প্রচেষ্টা চলা উচিত এবং খুব শক্তভাবে চলা উচিত। তা না হলে আমরা এই অপরের আশায় বসে থাকতে পারবো না, এবং থাকা উচিত না। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের ভ্যাকসিন তৈরির যে পর্যায়ে এখন তৈরি হয়ে আছে, সেখান থেকে যে কোনো পর্যায়ে থেকে পারমিশন পেলে, প্রোভাইডেড উই গেট দি পারমিশন, এবং তার জন্য জোর লবি দরকার। আমি মনে করি ফরেন মিনিস্ট্রি এই জায়গায়ও খুব শক্তভাবে কাজ করতে পারে বা করা উচিত, যাতে করে লবি করে আমাদের এই জিনিসটার পারমিশনটা আমাদের দেশে পেলে, যারা তৈরি করছে তাদের কাছ থেকে আমাদের সেকেন্ড পার্টটা পারলে আমরা এর ফিনিশিং প্রোডাক্টটা আমরা দিতে পারবো। এর পরবর্তী পর্যায়ে কি আমাদের সম্পূর্ণ ব্যবস্থাপনা অবশ্যই থাকতে হবে। সম্প্রতি শুনছি যে EDCL সে ব্যবস্থাপনা করবার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই প্রস্তুতি নিলে আমাদের ফারুক সাহেব বলতে পারেন, উনি এই ব্যাপারে এক্সপার্ট। আমি যতটুকু জানি যে প্রায় বছর খানেক লেগে যাবে এই একেবারে গোড়া থেকে শুরু করে, বিল্ডিং তৈরি করা থেকে শুরু করে এখানে নিয়ে আসতে। আমার ধারণা
তার আগে করা সম্ভব হবে কিনা আমি জানি না। তো সেই যদি সর্বোচ্চ পর্যায় থেকে সব শক্তি দিয়ে আমরা চেষ্টা করি তাহলে সেখানে যেতে পারে। এবং আমি মনে করি সরকারের এই প্রস্তুতিটা নেওয়া বিশেষ বাঞ্ছনীয়, এবং সরকারের যে আমাদের যে প্রস্তুতি ছিল আগে, আমরা যে ভ্যাকসিন তৈরি করতে পারতাম, সেই জায়গায় আমাদের যাওয়া বিশেষ বাঞ্ছনীয়। তা না হলে আমাদের আবার এই ব্যবসায়ীদের হাতের মধ্যে জি, থাকতে হবে। জন রুহুল হক, আপনি তো 5 বছর মন্ত্রী ছিলেন, তো সেই সময় আপনি কেন উদ্যোগ নিলেন না? এই আমি যে আপনি প্রথমেই বললাম যে প্রথমেই একেবারে ফার্স্ট মিটিং উইথ WHO ডিরেক্টর ডক্টর মার্গারেট চ্যান, তার সাথেই আমি প্রথম মিটিং এ এই ব্যাপারটা তুলেছিলাম। এন্ড শি গেভ মি অ্যাবসলিউটলি ক্লিয়ারেন্স যে তোমার যা লাগে, তোমার যা লাগে তাই দেবো, তোমার টেকনোলজিক্যাল অ্যাডভাইস দেবো, তোমার ড্রয়িং দেবো, জিনিসপত্র দেবো, যদি তোমার সিট লাগে সেটাও দেবো। এবং সেটাও তিনি দিয়েছিলেন বলে কিন্তু আজকে এই প্রাইভেট সেক্টরে এই তাহলে পর্যায়ে তার ধারাবাহিকতা কেন থাকলো না? সেটি তো ধারাবাহিকতা যারা ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করতে হবে। আমি তো আমার মতো কাজ করে চলে এসেছিলাম, বললাম তো ভ্যাকসিন টেস্টিং ল্যাবরেটরি চলে আসে। ফারুক সাহেব বোধহয় বলতে পারবেন যে বর্তমান অবস্থা কি, এটা কি সার্টিফাইড হয়েছে কিনা। আমি বেশ কিছুদিন আগে খোঁজ করেছিলাম, শুনেছিলাম যে এটা সার্টিফিকেশন লাগে। এই সার্টিফিকেশন করার মানে এটা অনেক শেষ হয় তখনও হয়নি, হয়তো বা আমার ধারণা এতদিন হয়ে থাকতে পারে। সুতরাং আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো আছে, এবং আমরা দেশের আমরা তৈরি করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত। আমাদের ভ্যাকসিন তো অবশ্যই নিতে হবে, কিন্তু এছাড়াও তো আমাদের সবাই এক্সপার্ট। এবং আপনারা জানেন যে এই যে ভ্যাকসিন এখন নিচ্ছে, এই ভ্যাকসিন যে আগামী বছর চলবে তা কিন্তু নাও হতে পারে। এই ভাইরাস ইট ইজ চেঞ্জিং এভরি মোমেন্ট এন্ড এভরি ডে। সুতরাং আমাদের পরবর্তী পর্যায়ের জন্য প্রস্তুতির জন্য আমাদের এই ভ্যাকসিন তৈরি করবার প্রস্তুতি থাকতে হবে, এবং সেই প্রস্তুতি চলছে বলে আমি জানি। মাননীয় প্রধানমন্ত্রীর দরবার থেকে তিনি নিজের একেবারে সুপারভিশনে এগুলো করছেন। তো আমি যতটুকু ধারণা যে আমরা অতি শীঘ্রই কোনো হয়তো সুখবর পাবো, 2-3 মাসের মধ্যে বোধহয় একটি প্রস্তুতি চলছে, কিন্তু কোনো জায়গা থেকে বোধহয় পারমিশন পাওয়া যায়নি, বা টেকনিক্যাল ডিটেলটা এনারা টেকনিক্যাল কমিটিতে যারা আছেন তারা হয়তো বলতে পারবেন যে কোন পর্যায়ে আছে। আমাদের প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থাপনা আছে, আমাদের সেই মনোবল এবং জনশক্তি, টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ এবং প্রস্তুতি আছে, এবং সরকার EDCL এর মাধ্যমে যদি করে তাহলে তো আরো ভালো হবে। কিন্তু তার পর্যন্ত এটা যদি 1 বছর 2 বছর লেগে যায়, তার মধ্যবর্তী পর্যায়ে আমরা আমাদের যে প্রাইভেট লেভেলে যে ব্যবস্থাপনাগুলো আছে তাদের সাহায্য নিয়ে আমাদের তৈরি করা উচিত। এই ব্যবস্থাপনা আমি নিশ্চিত এটা হবে। ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর আবু ফারুক, দেশে টিকা উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ আসলে আছে? আমরা প্রথম পর্বের আলোচনায় আপনি চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলেন। একটা হলো যে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলা। আমরা যদি একটু পিছনে পড়ে যাই তখন আমরা বিপদে পড়বো। কারণ আমাদের এই মুহূর্তেই দরকার যে কাজগুলো, সেই কাজগুলোর মধ্যে প্রথমত যেমন সরকার যেটি বলছেন যে তারা EDCL এর মাধ্যমে একটি কারখানাতে করছেন। একটু আগে মাজার ভাইও সেই কথাটা বলছিলেন যে আমাদের এখন যে IPH আছে সেখানে করা যায় কিনা। এটি করা ঠিক হবে না। EDCL এর মাধ্যমে যেটি সরকার উদ্যোগ নিয়েছেন আমি মনে করি কাজটি ঠিকই আছে, কারণ ওখানে একটি খালি বিল্ডিং এ আছে তৈরি করা অবস্থাতে। শুধুমাত্র ওখানে আমরা তৈরি করতে পারি মেশিনপত্রগুলো যদি একটু বসাই। মেশিনপত্রগুলোর ব্যাপারেও কিন্তু এখন প্রিফেব্রিকেটেড অনেক স্ট্রাকচার পাওয়া যায়, এবং সেগুলো আমি যেটা বলছিলাম যে 6 মাস আমরা হয়তো লাগবে যদি আমরা A to Z পুরোটা করতে চাই। এখন ওই কাজটা ওখানে চলুক, কারণ IPH এ আনতে গেলে অনেক ধরনের প্রস্তুতি আছে। যে বিল্ডিংটায় একসময় ভ্যাকসিন তৈরি হতো সেই বিল্ডিংটা এখন আর আগের মতো অবস্থায় নাই, থেকে ডেমোলিশ করে নতুন করে করতে হবে। এগুলো অনেক ঝামেলার কাজ হবে, ইতিমধ্যে সময় চলে যাবে। আমরা কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদেরকে এগোতে হবে, আর নাহলে মানুষকে বাঁচানো যাবে না। অনেক মানুষ মারা যাবে বলে আমাদের আশঙ্কা যদি আমরা সময়ের মতো কাজগুলো করতে না পারি। এখন ব্যাপারটা হলো যে ইতিমধ্যে আমরা কি করব? ওই যে 6টা মাস বা 7টা মাস বা 8 কিন্তু মাস আপনি লাগবে, যেরকম সংখ্যার কথা বলছেন সেই অনুযায়ী কি তৎপরতা আপনি দেখছেন? না, আমি সেই প্রসঙ্গে আসছি। এখন বিষয়টা হলো যে আমরা এই মুহূর্তে যেটা রুহুল হক স্যার বলছিলেন একটু আগে, যে সরকারি উদ্যোগ হোক, EDCL উদ্যোগ নিল বা সরকার উদ্যোগ নিল, যেই নিল, আমরা যে প্রাইভেট যে কারখানাগুলো আছে সেখানে কিন্তু আমরা ফিল ফিনিশটা শুরু করে দিতে পারি। তো ফিল ফিনিশটা শুরু করে দিলে আমাদের টিকার সাপ্লাইটা কিন্তু চলে আসতে শুরু করবে। তো এই জায়গাটা আমি মনে করি যে পাশাপাশি চলা দরকার, আমাদের ফিল ফিনিশের কাজটা চলা দরকার, একই সঙ্গে ওখানকার কারখানাটাকে তৈরি করে ফেলা দ্রুত, এবং প্রিফেব্রিকেটের ব্যবস্থাতে যদি আমরা যাই আমাদের সময় খুবই কম লাগবে। এখানে চ্যালেঞ্জের ব্যাপারে যে জিনিসটা ছিল সেটি হলো
যে আপনি কিন্তু ওখানে শুধু প্রযুক্তি আনলেই হবে তা না। আপনি একটা এগ্রিমেন্ট করলেন, ওখানে নন ডিসক্লোজার থাকলো, এই থাকলো সেই থাকলো, এগুলো নিয়ে মিডিয়াতে খুব মাথামাতি হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু আসল যে জায়গাগুলো সেখানে হাত দেওয়া হচ্ছে না, নজর যাচ্ছে না ওখানে। সেটা হলো যে আমি কাঁচা মালটা পাবো কিনা। কারণ এই যে কাঁচামাল, এই কাঁচামালগুলো আমাদের দেশে কিন্তু এই কাঁচামালগুলো পাওয়া যাবে না সবগুলো টিকার। একটা মাত্র টিকার কাঁচামাল আমাদের এখানে সম্ভব, সেটি হচ্ছে প্রোটিন সাব ইউনিটের টিকার। আর বাকি যে টিকাগুলো এমআরএনএ বলেন, কিংবা আমাদের ওই হোল ভাইরাস ভ্যাকসিন বলেন, কিংবা ভাইরাল ভেক্টর ভ্যাকসিন বলেন, এগুলো সবই কিন্তু ওই কারখানা তারা যদি দেয় তাহলে। আমাদের সামনে কিন্তু একটা বড় উদাহরণ আছে, এই ব্রাজিলের বুটানটান বলে একটি কোম্পানি, খুব বড় একটি কোম্পানি, খুবই বড় কোম্পানি, ব্রাজিলের 1 নম্বর কোম্পানি। তারা বাধ্য হয়েছে তাদের টিকার প্রোডাকশন বন্ধ করে দিতে, কারণ চীন থেকে তারা কাঁচামাল পাচ্ছে না সেই জন্য। আপনার বোধহয় মনে আছে, আমাদের এখানে সম্মানিত আলোচকবৃন্দ তারাও নিশ্চয়ই জানেন যে সিরাম ইন্ডিয়ার কিন্তু একসময় প্রোডাকশন খুব স্লো হয়ে গেছিল কাঁচামালের অভাবে, কারণ আমেরিকা থেকে কাঁচামাল আসছিল না। অতএব কাঁচামাল কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর। আমরা যদি প্রোটিন সাব ইউনিট ধরনের যে টিকাটা, সেই টিকাটা যদি এখানে তৈরি করি, তাহলে কিন্তু আমরা আমাদের এখানকার যে কাঁচামাল সেটা দিয়েই আমরা করতে পারবো। এতে আমাদের প্রোডাকশনের ম্যানুফ্যাকচারিং এর ফ্লো নষ্ট হবে না। এখানে আরেকটা বিষয় হলো, কাঁচামালের পাশাপাশি আরেকটা চ্যালেঞ্জ, কতগুলো করবেন। আপনি যদি এমআরএনএ টিকা করেন, তাহলে আপনি মাসে পারবেন কয়েক লক্ষ ডোজ বানাতে। আপনি যদি ভাইরাল ভেক্টর তৈরি করেন, তাহলে আপনি হয়তো 1/2 কোটি বানাতে পারবেন, এখন যে ব্যবস্থাটা আমাদের আছে। কিন্তু আমরা যদি এই ইয়েতে যাই, এই প্রোটিন সাব ইউনিট টিকাতে যাই, তাহলে কিন্তু কয়েক কোটি বানাতে পারবো আমরা। অতএব কোন টিকাটা বানাবো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাস্টলি আমি যে চ্যালেঞ্জটির কথা বলবো সেটি হলো যে আমাদের তো দক্ষ জনশক্তি আছে, কিন্তু এই দক্ষ জনশক্তির এই প্রযুক্তিগত ইয়েটার সাথে, লেটেস্ট অবস্থাটার সাথে একটা প্রশিক্ষণ এটা কিন্তু লাগবে। এবং সেই প্রশিক্ষণটা আমরা চাই না যে বাইরের লোকজন এসে তাদের কোম্পানির প্রযুক্তি এখানে তারা ব্যবহার করে বানাবে, তা না। আমাদের এখানে ফার্মাসিস্ট আছে, বায়োকেমিস্ট আছে, মাইক্রোবায়োলজিস্ট আছে, বায়োটেকনোলজিস্ট আছে। এদেরকে প্রশিক্ষণটা যদি ওই কারখানা থেকে দেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের এখানে আমরা আমাদের জনবলকেই পেলাম। কোনো সময় তারা যদি চলে যেতে চায়, আমাদের টিকা প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, সেটি যেন না হয়। সেই কারণে আমার মনে হয় যে এই চ্যালেঞ্জগুলো আমাদের মাথায় রাখতে হবে। আপনি যে কথাটি বলছিলেন যে আমরা এখানে যে টিকাগুলো এখানে তৈরি করব, সেই টিকাগুলোর ব্যাপারে আমাদের ইয়েটা কতটুকু, আমাদের আসলে যে জিনিসটা হলো আইপিএইচ এর কথাটাই যদি বলি, আইপিএইচ এ ওইটা বন্ধ হলো কেন, যে কথাটা মাজার ভাই একটু আগে বলছিলেন, এটা কিন্তু বন্ধ হওয়ার পিছনে মূল কারণটাকে যদি আমি সরাসরি যদি বলি, যদি আমাদের কেউ কিছু মনে না করেন, সত্যকে সত্য বলাই ভালো। সেটা হলো, এখানে যারা টিকার আমদানিকারক ছিলেন বা যারা টিকা আমদানি করেন, তারা চাননি যে এখানে টিকা তৈরি হোক। এই টিকাগুলো তৈরি হলে বাইরে থেকে টিকা তারা আনতে পারেন না। এবং বিভিন্ন কায়দায় আমাদের আমলাতন্ত্রের মধ্যে ভালো খারাপ সব ধরনের লুকি আছে, এবং তার মাধ্যমে তাহলে এখনো কি তারা তৎপরতা চালাবে না? কারণ এটা তো একটা বিশাল বড় বাণিজ্যর জায়গা তৈরি হয়েছে। আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে আপনি বলছিলেন। আমি সেই কথাটাই বলার চেষ্টা করছি যে আমাদের কিন্তু এখানে যাদেরকে দায়িত্ব দিতে হবে, এই দায়িত্বটা কিন্তু দিতে হবে বাছাই করে করে। সরকার জানেন কাদেরকে দায়িত্ব দেওয়া দরকার, কাদেরকে দেওয়া দরকার না। তো এই জায়গাটাতে আমরা যেন ভুল না করি। এবং ইতিমধ্যে আমি তো একটু অবাকই হচ্ছি যে একটা কমিটি হবে, সেই কমিটি কিন্তু বহু সময় লেগে যাচ্ছে। আমরা সরকারকে অনুরোধ করব, বিনীতভাবে আবেদন করব যে সবগুলো কাজ যেন খুব দ্রুত করা যায়, দ্রুততার সঙ্গে করা যায়। এবং তারা দক্ষতার সঙ্গে দ্রুত কাজগুলো করতে পারবেন, তারাই যেন দায়িত্বগুলো পান। এটা যদি হয়, তাহলে কিন্তু আমরা ওই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যে কাজগুলো আমাদের এখন করার দরকার সেটি করতে পারবো। না হলে কিন্তু দেখা যাবে যে হ্যাঁ, টিকা আমরা বানিয়েছি, কিন্তু ততদিনে আমরা অনেক দেরি করে ফেলেছি। ধন্যবাদ। তো সেটা যেন না হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ। জনাব তৌফিক মারুফ, করোনার শুরু থেকেই এক ধরনের সিদ্ধান্তহীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতা দিকে আসছি, এটা কেন এবং করণীয় আসলে কি? দেখুন, দীর্ঘসূত্রিতার পেছনে তো নানান বিষয় থাকে, নানান এক ধরনের বহুমাত্রিক হিসাব নিকাশ থাকে। এখন যারা নীতি নির্ধারণী পর্যায়ের একটি অবস্থা থাকে, যারা সেটি বাস্তবায়ন করেন তাদের একটি, তো এই জায়গাটিতে সমন্বয়টা যদি না হয় তবেই দীর্ঘসূত্রিত হয়। একটা সিদ্ধান্ত, মাননীয় প্রধানমন্ত্রী এক ধরনের সিদ্ধান্ত দিলেন, কিন্তু নিচের দিকে সে
সেটা কারা বাস্তবায়ন করবেন একে অন্যের সঙ্গে ঠেলাঠেলির মধ্যে লিপ্ত হয়ে যান, যে এটা আমার কাজ না, এটা আরেকজনের কাজ, এটা আরেকজনের কাজ ইত্যাদি, এইরকম একটি বিষয় থাকে। আরেকটা গ্রুপ আছে যারা আসলে নিজেদের দক্ষতার জায়গাটা যতটা তারা বহিঃপ্রকাশ ঘটান, বাস্তবে তার চেয়ে হয়তো কম আছেন, যে কারণে হয়তো তারা সেটি মাঠ পর্যায়ে গিয়ে ওই যে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আসলে তারা আর আগাতে পারেন না, একটা পর্যায় পর্যন্ত গিয়ে তাদের লেজে গোবরে অবস্থা তৈরি হয়। আমরা বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু সেই জিনিসগুলো আমরা দেখেছি। এখন এর পরিপ্রেক্ষিতে যে দীর্ঘসূত্রিতাগুলো হচ্ছে এবং সেটা কিন্তু পদে পদে হচ্ছে। দেখুন, সরকারের গত 16 মাসে যে অ্যাচিভমেন্ট নাই সেটি কিন্তু না, অনেক ধরনের অ্যাচিভমেন্ট আছে, কিন্তু তারপরও একটু পরে এসেই হোঁচট খেয়ে যায়। আমি যদি হাসপাতাল ব্যবস্থাপনার কথা বলি, টিকার কথা বলি, এই লকডাউনে পরামর্শ জায়গাগুলোতে বলি, সব জায়গায় একটা পর্যায়ে আগায় এগিয়ে আবার পিছনে সরে যেতে হচ্ছে আমাদের। এই যে লকডাউনের আজকের যে অবস্থাটি হলো, এটিকে আমরা কি খুব ইতিবাচক বলবো, নাকি আমরা এটি বলবো যে মানে এক ধরনের আবেগের মুখে কিংবা বাণিজ্যিক পরিস্থিতিটিকে একটু ইতিবাচক জায়গায় নেওয়ার জন্য আসলে সরকার এক ধরনের বাধ্য হয়েছে? কিন্তু যেই পরিবারের একজন দুজন মানুষ মারা গেছেন তারা জানেন যে ইমোশন কি জিনিস আর বাস্তবতা কি জিনিস। টিকার ক্ষেত্রেও আমরা যদি তাই বলি, যেমন আমাদের এখানে 2-3 জন বিশেষজ্ঞ তারা যে বললেন যে যখন আইপিএস টিকা বানানো হইতো এবং যখন আইপিএস খুব রমরম অবস্থা ছিল, তখন বাংলাদেশের প্রাইভেট সেক্টর কিন্তু এত শক্তিশালী হয়ে ওঠেনি। প্রাইভেট সেক্টরের বিশেষ করে ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো এমন শক্তিশালী হয়নি। অথচ এখন কিন্তু উল্টা হয়ে গেছে, সেই প্রাইভেট সেক্টর বাংলাদেশের ওষুধ সেক্টর শুধু বাংলাদেশকেই লিড করে না, বিশ্বের অনেক দেশে যায়। আমরা তো সেটি কাগজে কলমে হয়তো অনেক বাড়ানো, কিন্তু বাস্তবে একটু কম হলেও এটি কিন্তু আমাদের স্বীকার করতেই হবে যে বাংলাদেশে ওষুধ শিল্প এখন অনেক উন্নতির জায়গায় আছে। কিন্তু এইখানটাই দুঃখের বিষয় যে এই 16 মাসের মধ্যে আমরা বাংলাদেশে কোনো টিকা তৈরির প্রক্রিয়াটি শুরু করতে পারলাম না। আমি একটু আগেও বলেছিলাম যে রাশিয়ার সঙ্গে সবচেয়ে আগে কথাবার্তা আগালো, এরপরে চীনের সঙ্গে আগালো, আরও কয়েকটা সঙ্গে কথাবার্তা হয়েও শেষ পর্যন্ত আর কিছুই হচ্ছে না। এখন তাদের মধ্যে টানাপোড়েন চলছে। এইখানে যারা তৈরি করছেন তারা নিজেদের মধ্যে এক ধরনের কারাকারি একটি অবস্থা তৈরি হয়ে গেছে। একটি কোম্পানির কাছে কয়েকটি বাংলাদেশের কোম্পানি তারা এখন চাচ্ছেন তৈরি করার জন্য। এতে করে বাইরের আসলে তাদের এক ধরনের, আমরা সোজা বাংলা কথায় যেটা বলি না যে দাম বেড়ে যায়, তাদের এক ধরনের দাম বেড়ে গেছে। এখন এইখানে এমন ধরনের টানাহেঁচড়া চলছে। তো সরকারের জায়গা থেকে এটিকে কোঅর্ডিনেশনটা যত স্মুথলি করা যাবে, যত দ্রুত করা যাবে, তত কিন্তু দেশে টিকা উৎপাদন প্রক্রিয়াটি ভালো হবে। আমি ব্যক্তিগতভাবে আমার যেহেতু আমি এই সেক্টরে নিয়ে আমি সাংবাদিকতা করি, আমার পর্যবেক্ষণ এটি বলছে যে সরকারি ব্যবস্থাপনায় যে টিকা উৎপাদন বলি, ওষুধ উৎপাদন বলি, যে কোনো প্রোডাকশনের সেটার গতিটা কিন্তু আমাদের জন্য খুব সুখকর আমরা দেখি না। এই যে ইডিসিএল এখনও বাংলাদেশে একটি গভর্নমেন্ট ফেসিলিটিসগুলোকে সাপোর্ট করছে খুব বড় ধরনের, কিন্তু তারপরেও এখনও সরকারি হাসপাতালে বড় অংশ কিন্তু ওষুধ কিনতে হয় প্রাইভেট সেক্টর থেকে। যেই ওষুধগুলো সরকারি ইডিসিএল এর তৈরি করা সম্ভব সেগুলোও কেন বাইরে থেকে কেনা হয়? এইটিও এই করোনার সময় কিন্তু অনেক অভিযোগ এই ধরনের আসছে। মানে তাহলে কি আপনার এই ঘুরে ফিরে আপনার ব্যবসায়ী এবং বাণিজ্য এই চক্রের মধ্যে এইটাই গুরুত্ব পাচ্ছে? অবশ্যই আমি সেই কথাটি বলবো। এখন সেই জায়গাটিতেও মধ্যে ইতিবাচক দিক আছে। আমরা যে আমাদের প্রাইভেট সেক্টর, সেটি মেডিকেল সার্ভিসেস সেক্টর বলি, মেডিসিন সেক্টর বলি, যাই বলি, তাদের মধ্যেও যে ইতিবাচক কিছু জায়গা আছে সেটিকে প্রমোট করা, সেটিকে মনিটরিং করা। যদি মনিটরিং জোরালো করা যায়, আমি তো এখনও মনে করি যে সরকারি ফেসিলিটিস শুধুমাত্র এডিসিএল না, আইপিএসে আসলেই যেটি অধ্যাপক প্রফেসর আবু ফারুক বললেন যে আইপিএসের এখন যে অবস্থা সেটি এক ধরনের বেদখলের মতো একটি পর্যায়ে আছে। সেই অবস্থা এখন আর নেই। ওই একটা বিল্ডিং, একটা দুইটা তিনটে বিল্ডিং আছে, আর বাকি সব এখন যদি তারা উদ্ধার করতে যায় 20-50 বছরও এটি শেষ হবে না। কিন্তু সেইটি একটি প্রক্রিয়ার মধ্যে থাকতে পারে। অবশ্যই আমরা চাই সেটিকে রান করা। পাশাপাশি এডিসিএলকে তৈরি করা, গোপালগঞ্জে তারা লেটেক্স কারখানা সেখানে যেখানে ছিল সেটিকে আপগ্রেড করে সেখানে এটিকে কাজে লাগানোর প্রক্রিয়া। অন্যদিকে আমরা কিন্তু আরেকটি আমাদের ভালো একটি দিক আছে যে আমাদের সেনাবাহিনী তারা একটি ওষুধ কোম্পানি তৈরির উদ্যোগ নিয়েছেন। আমরা মনেই করতে চাই
আশা করতে চাই যে দ্রুত সময়ের মধ্যে তারাও সেদিকে হয়তো নজর দিবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই নতুনগুলো প্রস্তুত না হয় ততক্ষণে যেগুলো রেডি আছে, জি। এই মুহূর্তে 3টা কোম্পানি তো তারা অলরেডি ভ্যাকসিন তৈরি করার উপযুক্ত আছে। কিন্তু বাংলাদেশ কি চাইলেই টিকা উৎপাদন করতে পারবে? না, এখন ওই জায়গাটিতে আমি বলছি পারবে না কেন, অবশ্যই পারবে। যেই কোয়ালিফিকেশনগুলো তাদের দরকার সেগুলো তারা সেই অ্যাপ্রুভালগুলো নিয়ে আসলে, এবং টেকনোলজি, রাশিয়া তো সেই শুরু থেকে টেকনোলজি দেওয়ার কথা বলছে। আমাদের একটা কোথাও না কোথাও আমাদের একটা কি বলবো, আটকে যাওয়ার মতো একটি অবস্থা, যে আমরা তো এমন শুনছিলাম যে স্কোয়ার, আমি নাম ধরেই বলি, স্কোয়ার ফার্মাসিউটিক্যালসকে তারা টেকনোলজি দেওয়ার জন্য একটা পর্যায় পর্যন্ত চলে গিয়েছিল। এরপরে শুনলাম আরও 2টা কোম্পানি, চীন আমাদের ইনসেপ্টটাকে তারা সব কিছু বসিয়ে দিচ্ছে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাভারে গিয়ে ইনসেপ্টটা দেখে আসলেন। আমরা জানি এখনও পপুলারের তারা একটা কাজ করছে, আরও 2-1টা কোম্পানি বড় বড় ভ্যাকসিনও তারা চেষ্টা করছে। মানে আমরা শুনছি শুধু, কিন্তু কার্যে পরিণত হতে তো আসলে দেখছি না, যেটা আসলে শঙ্কার। আর ডাক্তার মোজাহিরুল হক, বিশ্বের ধনী দেশগুলো প্রয়োজনের চেয়েও বেশি টিকা কিনে রেখেছে, যা নিম্ন এবং মধ্যবিত্ত দেশগুলোর টিকা প্রাপ্তিকে চ্যালেঞ্জে ফেলেছে। এই বৈষম্য দূর করবার ক্ষেত্রে বিশ্ব সংস্থাগুলো কতটুকু ভূমিকা রাখতে পারছে? টিকার আন্তর্জাতিক বাণিজ্যকেও অনেকে দেশের টিকা উৎপাদনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। আপনার বিশ্লেষণ শুনতে চাই, এবং বাংলাদেশে উৎপাদনের ক্ষেত্রে কি প্রতিবন্ধকতা রয়েছে, আসলে কত দ্রুত আমরা সেই কাজ শুরু করতে পারি? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম কথা যেটা, সেটা হলো আমরা বলি ভ্যাকসিন ডিপ্লোম্যাসি। ভ্যাকসিন ডিপ্লোম্যাসিরই একটা অংশ কিছু ধনী দেশ তারা টিকা কিনে, যেমন আমি অ্যাস্ট্রাজেনেকার কথা বলে 2টো এক্সাম্পল দিই। অস্ট্রেলিয়া অ্যাস্ট্রাজেনেকার টিকা কিনে রেখেছে, ইউএসএ আমেরিকা কিনে রেখেছে। ঠিক সেই রকম এই 2টো এক্সাম্পল দিলাম, আমি আরো এক্সাম্পল দিতে পারি, সময় নষ্ট হবে। সুতরাং বিশ্বের বহু ধনী দেশ কিন্তু তারা আগাম লগ্নি করেছে টাকা, এবং সেই হিসাবে তারা টিকা নিয়ে নিয়েছে। এবং টিকা, যেমন আমি একটা এক্সাম্পল দিই, অ্যাস্ট্রাজেনেকার টিকা কিন্তু আমেরিকাতে দেওয়া হয় না, তারা এই টিকাটা ব্যবহার করছে না, তাদের ক্লিয়ারেন্স নাই, কিন্তু তারপরেও তারা কিনে রেখেছে। এখন তারা ভ্যাকসিন ডিপ্লোম্যাসিতে সেটা ব্যবহার করছে, যে তাদের পক্ষে কোন দেশকে টানার জন্য। আমি এটা একটা এক্সাম্পল দিলাম এই জন্য যে আমাদেরকে খুব সতর্কভাবে একটা ভ্যাকসিন তৈরিতে যখন আমরা যাব, আমাদেরকে মনে রাখতে হবে যে কোথা থেকে আমরা আমাদের দেশের স্বার্থ রক্ষা করে কার সাথে চুক্তিতে যেতে পারবো। কিন্তু তার আগে যেটা করতে হবে, যে কথাটা আমি সবসময় বলি প্রথম থেকে, যে আমাদের একটা কৌশলগত পরিকল্পনা করতে হবে, যে আমরা আসলে কি চাই, এবং সেটা আগে ঠিক করে সেটা কিভাবে আমরা পেতে পারি বা আমরা অ্যাচিভ করতে পারি, সেইটা আমাদের ঠিক করতে হবে উইথ এ টাইম ফ্রেম। আমি টাইম ফ্রেমটার উপরে অত্যন্ত গুরুত্ব দেই এই জন্য যে আমরা সবাই মোটামুটি এখন টিকা সম্বন্ধে জানি, টিকা আসছে এটুকুও জানি, কিন্তু আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে আমাকে হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে হবে কত তাড়াতাড়ি, সেইটা আগে আমাকে ঠিক করে নিতে হবে। যে আমি কি 6 মাসে হার্ড ইমিউনিটি অ্যাচিভ করব, না 1 বছরে করব, নাকি 2 বছরে করব, না 3 বছরে করব। আমাদের কিন্তু একটা জিনিস আমাদের সবাই জানা আছে, আজকে আমরা যারা, আপনি সহ যারা কথা বলছি, যে 2টো টিকা দেওয়ার পরেও বুস্টার ডোজের কথা আসছে, যে তার মানে হলো কতদিন তার অ্যান্টিবডি বা ইমিউনিটি থাকবে, এটা কিন্তু এখনো সমাধান হয়নি এই প্রশ্নে। সুতরাং এই অবস্থায় আমাদেরকে অন্তত প্রথম যে সিদ্ধান্তটা নিতে হবে যে আমরা কি করব। এখন আমাদের সামনে লক্ষ্য যদি এই হয় যে আমরা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করব, তাহলে আমাদের একটা কৌশল করতে হবে, এবং ওই যে কিভাবে করব সেটা কতদিনে করবো। আরেকটা হলো আমরা টিকা তৈরি করতে চাই, এইটার জন্য আমাদের একটা কৌশলগত পরিকল্পনা লাগবে। এবং সেইখানে এই যে বিজ্ঞ আলোচকরা যে কথাগুলি বললেন, যে আমরা কিন্তু নানাভাবে টিকা উৎপাদনে যেতে পারি, নানা প্রক্রিয়ায়ও যেতে পারি, কোন কোন টিকার কতটুকু অংশ আমরা তৈরি করব সেটাতে যেতে পারি, ফিনিশ প্রোডাক্ট কিনবো, নাকি আমরা আনফিনিশড এনে এখানে ফিনিশিং দেব, এই ধরনের নানা কিছু হতে পারে। কিন্তু কথা হলো সিদ্ধান্তে আসতে হবে সঠিক সময়। আমরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে না পারি এবং কৌশলগত পরিকল্পনাটা ঠিক না করতে পারি, যে আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি সেইটা আমরা বাস্তবায়ন করব কিভাবে, সেই লক্ষ্যটা কিভাবে আমরা অর্জন করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি বলবো যে এই আমরা যত আলোচনাই করি না কেন, এই আলোচনার কোনো রেজাল্ট সেইভাবে আসবে না। রেজাল্ট আনতে গেলে
আমাদেরকে সমন্বিতভাবে যেটা চিন্তা করতে হবে এবং চেষ্টা করতে হবে সরকারের যে একটা কৌশলগত পরিকল্পনা তৈরি করে সেই লক্ষ্যটা অর্জন করার জন্য চেষ্টা করা। তো সেই ডক্টর জন্য মজিবুল হক আমাদের আমি- সাথে বেশ কিছু ফোন অপেক্ষা করছে, আমরা কয়েকটি ফোন নিয়ে আসি, কিংবা একটি ফোন আপনারা আপাতত নিতে পারি। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? জি বলছি, আমি মেয়র, মহেশপুর পৌরসভা, ঝিনাইদহ জেলা। জি বলুন। জি, আমার প্রশ্নটা যে মানে আমরা তো এই কোভিড নিয়ে অনেক কথা শুনতেছি, তারপরও আমরা আমাদের অংশটুকু আমরা যথাযথ পালন করি, বিভিন্ন প্রশাসন করে, ডাক্তাররা করে, আমাদের এই জেলা লেভেলে। তো আমরা কিছু কথা শুনি যে টিকা ডবল ডোজ নেওয়ার পরও মানুষের শারীরিক যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা আমাদের কতদিন নাগাদ এটা বিয়ার করবে বা থাকবে, এটা নিয়ে অনেক প্রশ্ন আসে আমাদের কাছে, কিন্তু আমরা এটা তো উত্তর দিতে পারিনি। আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এর উত্তরটুকু আমি জানতে চাই। জি জি, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আপনার এলাকার করোনার কি অবস্থা মাননীয় আমার মেয়র? এলাকায় করোনা আমাদের একদম সীমান্তবর্তী এলাকা, ঝিনাইদহ জেলা, আপনারা জানেন খুলনা ডিভিশনে সবচেয়ে ভয়াবহ একটা অবস্থা, সাতক্ষীরা এবং আমাদের মহেশপুরে বা ঝিনাইদহতে আর কি। তো সেই হিসাবে আমাদের এখানে ধরেন রুগী হয় আর কি আপনার করোনা পজিটিভ আপনার আমাদের 55, 57, আবার কোনোদিন আপনার 51 বা বিলো 50। আপনার হাসপাতালগুলোর কি অবস্থা? হাসপাতালগুলোতে কি এখনো জায়গা আছে, না পূর্ণ হয়ে গেছে? জায়গা আছে আমাদের এখানে, ধরেন হাই ফ্লো অক্সিজেন নাই, যা ওই বা একটা হাই ফ্লোর আমরা অ্যারেঞ্জমেন্ট করছি, তার আপনার ওই যে নজল ক্যামেরা মানে ক্যানোলা যেটা বলা হয়, যেটা জি। হাই ফ্লো থ্রো হয়, সেটা না থাকার কারণেই সমস্ত রোগীরা হাই ফ্লো সাপোর্টটা পায় না, বিধায় আমাদের জেলা সদরকে পাঠাতে হয়, যার অক্সিজেন লেভেল যত এর সমাধান আপনারা কিভাবে করছেন? সেই নিমিত্তে আমরা থ্রো করি। সেই সমাধানটা আপনারা কিভাবে করছেন? জি? মানে এই যে হাই ফ্লো অক্সিজেন যদি না পায়, তাহলে তো তাদের বাঁচানো কঠিন হয়ে যাবে। তো এই সেই সমস্যার কারণে সমাধান আমরা আপনারা যখন কিভাবে তাদের করছেন? অক্সিজেন লেভেলটা ফলো করি বা ডাক্তার সাহেবদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হয়, আমরা দেখি তার যে অক্সিজেন লেভেলটা যদি ফলের দিকে থাকে, তখন আমরা দ্রুত তাকে তার যেখানে অক্সিজেন আপনার হাই ফ্লো পাই বা প্লাস যেখানে আইসিইউ সাপোর্ট পাই, সেই ধরনের জায়গায় তাদেরকে আমরা পাঠাই। আপনার এলাকায় টিকা কার্যক্রমের কি অবস্থা? টিকা কার্যক্রম আগামীকাল থেকে শুরু হবে, রেজিস্ট্রেশন আজকে থেকে শুরু হয়েছে, আগামীকাল থেকে টিকা কার্যক্রম শুরু হবে। আমরা শুনেছি বয়স্করা আপনার এলাকায় টিকা নিতে চায় না, তাদেরকে কিভাবে উৎসাহিত হ্যাঁ, করবেন? সেটা সঠিক বলছেন। আগে আমার আম্মাই নিয়ে হ্যাঁ, আমি মেয়র, আমি তাকে বুঝে কনভিন্স করতে পারিনি, কিন্তু এখন চারিদিকে এই সমস্ত সংবাদ শুনে বা দেখে শুনে সেও রাজি হয়েছে আর কি, টিকা নিতে হবে। তবে জি। যারা টিকা নিছিল আমার এলাকায়, তারা আজ পর্যন্ত অনেকেই একজন হয়তো পজিটিভ আছে, কিন্তু তারা সুস্থ আছে, তারা যে বয়সেরই হোক। আমার শাশুড়ির বয়স 80, কিন্তু সে পজিটিভ হয়েছিল, কিন্তু সে এখন সুস্থ। জি। ডবল ডোজ আপনি কি জানার চেষ্টা করেছেন কেন উনি টিকা নিতে চান না? না, আমার মাকে আমরা কনভিন্স করেছি, আমি সর্বশেষে বুঝছেন। আগে মুরব্বীদের একটা ধরনের বিয়ে থাকে যে কি দরকার, কয়দিন বাঁচবো, কিরকম এই ধরনের আর কি, বা টিকা নিতে ভয় পায়, অনেক জি। কনভিন্স করে সে রাজি হয়েছে, বুঝছেন। ইনশাল্লাহ আগামীকাল তাকে রেজিস্ট্রেশন করা হয়েছে, আগামীকাল তাকে টিকার আওতায় নিয়ে আসবে। আপনার মাকে আপনি কনভিন্স করলেন, আপনার এলাকার মানুষকে কনভিন্স করার জন্য আপনি কি না, করছেন? এলাকার মানুষ, অনেকে এলাকার মানুষের আমরা সবাইকে কনভিন্স করি। আমরা আমার পৌরসভায় প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কমিটি করেছি, তারা আপনার এই লকডাউনে তারা মানুষের করোনা পজিটিভ রোগীর বাড়ির আপনার শাটডাউন করা, তাদের খাবার পরিবেশন করা, অ্যাওয়ারনেস করা। আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে কমিটি আছে এবং কোঅর্ডিনেট করে তারা সবাই, যেমন 10 জনের একটা কমিটি আছে, প্রত্যেকটা মহল্লায় তারা যায় নিয়মিত এবং তাদেরকে ব্রিফিং করা হয়। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যোগ দেওয়ার জন্য। ডক্টর মজিবুল হক, মাননীয় মেয়র ঝিনাইদহ, ওনার একটি প্রশ্ন ছিল আসলে, যে আসলে আপনার যে টিকা নেওয়ার পরেও অনেকে আপনার আসলে আক্রান্ত হচ্ছেন, কিংবা আপনার অ্যান্টিবডি কতদিন থাকবে, কিছু সমস্যা দেখা দিচ্ছে, সেগুলো ব্যাপারে আপনি আসলে কি এই বলবেন? প্রশ্নটির উত্তর অলরেডি দেওয়া হয়েছে, তারপরে আমি আবার একটু মনে করিয়ে দেই যে আপনি 6 মাস মোটামুটি ধরে নিতে পারেন যে আপনার ইমিউনিটিটা থাকবে, এবং এটা রেঞ্জের কথাও বলা হয়ে থাকে। তবে মনে রাখতে হবে যে এটা ডিকে করে যায় আস্তে আস্তে, যে ইমিউনিটিটা ডেভেলপ করবে সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষয়ে যেতে পারে। এটা হলো একজন সাধারণ মানুষের বেলায়, সুস্থ মানুষের বেলায়, এবং একটা সময় এমন হতে পারে যে তার বডিতে ইমিউনিটি যেটা আমরা ডেভেলপ করেছিলাম টিকার মাধ্যমে সেটা থাকবে না। তো সেই অবস্থায় এখন চিন্তা করা হচ্ছে তাকে বুস্টার ডোজ দেওয়া হবে কিনা, 1 ডোজ।
এবং এটা এখনো গবেষণা পর্যায়ে আছে, সুতরাং আমরা এই মুহূর্তে এর বেশি বোধহয় আমাদের কেউ বলতে পারবো না। ধন্যবাদ আপনাকে। আমি যেই জায়গাটায় ছিলাম আবার একটু সেই জায়গাটায় আসি, যে কৌশলগত পরিকল্পনার কথা বলছিলাম এবং খুব ভালো আলোচনা এসছে, ফারুক সাহেবও বলেছেন কথাটা হলো যে আমরা আগে লক্ষ্যটা ঠিক করি। আমাদের দুটো লক্ষ্য ঠিক করতে হবে প্রাথমিকভাবে। একটি লক্ষ্য হবে যে আমরা সংক্রমণটাকে কিভাবে নিয়ন্ত্রণ করব। এই যে লকডাউন না সফল লকডাউন, না ব্যর্থ লকডাউন, কঠিন লকডাউন না লিবারেল লকডাউন, এই যে সমস্ত কথাবার্তা হচ্ছে, এটার একটা কারণ হলো সরকার আগে সিদ্ধান্ত নিতে হবে সরকার কি অ্যাচিভ করতে চায়, লক্ষ্যটা কি। লক্ষ্যটা যদি সংক্রমণ নিয়ন্ত্রণ হয় তাহলে কি করতে হবে আমি একটু বলি। সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হলে কন্টাক্ট ট্রেসিংটা করতেই হবে। এই কন্টাক্ট ট্রেসিংটা এখন কি হচ্ছে না। কন্টাক্ট ট্রেসিং করে যাদের সাথে কন্টাক্টে ছিল সেই রুগীকে আইসোলেশনে নিতে হবে, আর কন্টাক্ট ট্রেসিং এর মাধ্যমে যারা শনাক্ত হবে গত 4 দিনের মধ্যে যাদের সাথে সে মেলামেশা করেছে তাদেরকে কোয়ারেন্টাইনে নিতে হবে। সেটা আমরা বলেছিলাম যে অফিসিয়াল কোয়ারেন্টাইন। আজকে দেখেন গ্রামে গঞ্জে স্কুল কলেজ কিন্তু এই করোনার কারণে বন্ধ। আমরা কিন্তু যে কোনো ইউনিয়নে বা উপজেলায় এরকম স্কুল কলেজ চিহ্নিত করতে পারি যেখানে অফিসিয়াল কোয়ারেন্টাইন করা যায়, এবং কোয়ারেন্টাইন করে আমরা যেটা করতে পারি র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা করতে পারি, এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে প্রাইমারিলি আমরা ডায়াগনোস করে চিকিৎসা শুরু করে দিতে পারি। তারপরে প্রয়োজনে আমরা আরটিপিসিআর এ যেতে পারি। এখন দেখতে হবে উপজেলাগুলির সক্ষমতা আছে কিনা কতটুকু চিকিৎসা করার। যেমন মিনিমাম সক্ষমতা যেটা থাকা দরকার জনবল ছাড়া, সেটা হলো একটা অক্সিজেন মাস্ক থাকতে হবে এবং হাইফ্লো ন্যাজাল ক্যানুলা থাকতে হবে আর সিলিন্ডারের অক্সিজেন থাকতে হবে। এই 3টা জিনিস নিশ্চিত করার দায়িত্ব, আমি যদি ভুল না করি তাহলে প্রতি উপজেলার একজন অন্তত মেম্বার পার্লামেন্ট থাকেন, তার একটা দায়িত্ব হবে উপর থেকে মনিটর করা, সুপারভাইজ করা এবং দেখা এই জিনিসগুলি আছে কিনা। আর আমরা একটা জিনিস এখনো বুঝতে পারি না যে কেন এই কাজটা হচ্ছে না। সরকারের যতগুলি উপজেলা হেলথ কমপ্লেক্স আছে এরা কিন্তু সত্যিকারের ভাবে গ্রামীণ চিকিৎসাটা তারাই দেয়। সুতরাং এইগুলির সক্ষমতা যদি আমরা বাড়াতে পারতাম, আজকে যে ঢাকার উপরে যে লোডটা বা জেলা হাসপাতালের যে লোডটা এইটা কিন্তু পড়তো না। জি ধন্যবাদ। কিন্তু মৃত্যু কমাতে পারতাম। সুতরাং আমাদের প্রাথমিক কাজ হওয়া দরকার যত উপজেলা হেলথ কমপ্লেক্স আছে তাদেরকে শক্তিশালী করে সক্ষমতা বাড়ানো, পাশাপাশি ডিস্ট্রিক্ট হসপিটালগুলিরও সক্ষমতা বাড়ানো। ধন্যবাদ আপনার পরামর্শের জন্য ডক্টর বেনজির আহমেদ। গবেষণায় আমরা বেশ পিছিয়ে আছি। বিদায়ী বাজেটে চিকিৎসা খাতে গবেষণা বাবদ 200 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, যার একটি টাকাও খরচ করা যায়নি। এটা কতখানি সংকার বলে আপনি মনে করেন? অনেকের আশঙ্কা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট দেশের টিকা উৎপাদনের ক্ষেত্রে একটি বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। এক্ষেত্রে করণীয় বাকি না। ধন্যবাদ। আমাদের আসলে চিকিৎসা ক্ষেত্রে আমরা গবেষণায় সত্যি পিছিয়ে আছি। যদিও আমাদের চিকিৎসা ক্ষেত্রে অনেক মেধার বিনিয়োগ আছে। আমাদের মেধাবী শিক্ষার্থীরা মেডিকেল সায়েন্সে অনেকেই পড়েন, হয়তোবা বুয়েটের পরেই বা ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল এই দুটোতেই হয়তো সবচেয়ে মেধাবী ছাত্ররাই অন্তত এতদিন এসেছেন। এবং আমাদের চিকিৎসকরা তারা নানা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিও করেন, এফসিপিএস, এমডি বা অন্যান্য ডিগ্রিও করছেন। কিন্তু যদি আমরা গবেষণার ক্ষেত্র দেখি সেইটা আসলে খুবই দুর্বল। আমরা যদি ধরেন এগ্রিকালচারের সঙ্গে একটু তুলনা করি, আমাদের যেটা বার্ক আছে, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, আর আমরা যদি বিএমআরসি ধরি, এই দুটো যদি তুলনা করি তাহলে আসলে আকাশ পাতাল দেখা যাবে। আমাদের যারা মেধাবী চিকিৎসক আছেন তাদের একটা বড় সমস্যা হলো তারা আবার ভালো চিকিৎসক, এবং তারা এত বিজি যে রাত্রি 1টা 2টো 3টা পর্যন্ত তাদের রোগী দেখতে হয়, আবার ভোরবেলা এসে হাসপাতালে আসতে হয়। সব মিলিয়ে আসলে তারা এই জায়গাটায় বেশি মনোযোগ দেন না। এবং পাশাপাশি আমাদের বিএমআরসিটা এতদিনে যে একটা ভালো জায়গায় গড়ে ওঠা সেটা কিন্তু হয়নি। আমি বিএমআরসির ওখানকার রিসার্চ অ্যাক্টিভ কমিটির মেম্বার কয়েক বছর থেকে। তো ওখানেও আমরা ধরেন 2 ধরনের ওখানে গবেষণার সহায়তা দেয়, একটা ছোট বাজেটের 4-5 লাখ টাকা, আর একটু বড় বাজেটের 80-90 লক্ষ টাকা। কিন্তু সেই বাজেটেরও যে প্রস্তাবগুলো আসে সেগুলো অনেক সময় আমরা রিভিউ করতে যেয়ে দেখি
যে আসলেই সেগুলোর কোয়ালিটি খুবই নিম্নমানের। সেগুলো জাস্ট নাম কাওয়াস্তে করা, এবং আমাদের কেউ কেউ ভালো চিকিৎসকরাও জড়িত থাকেন ওই গবেষণাগুলো, তাদেরও যে গবেষণার মানটা সেটাও আসলে মানে সত্যিকার অর্থে তেমন না। তো এই ক্ষেত্রটা আমাদের আসলেই উপেক্ষিত। এবং আপনি যেটা বললেন 200 কোটি টাকার এবং গত বছরে যে 100 কোটি টাকার একটা বাজেট করা হয়েছে গবেষণার জন্য, সেখানে একটা সমস্যা দেখছি কি আমরা জানেন, যে এখানে মন্ত্রণালয় ভিত্তিক একটা এটার ব্যবস্থাপনা করা হচ্ছে। এটা আমার মনে হয় উচিত ছিল, ধরুন ডিএমআরসি যেহেতু আগে থেকে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটাকে এইটা ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া উচিত ছিল, এবং এই প্রতিষ্ঠানটার যে ক্যাপাসিটি আছে সেইটাকে বরঞ্চ ডেভেলপ করা যেতে পারে। এখানে কিন্তু ক্যাপাসিটি খুব কম। আমি ওখানে যেহেতু বেশ কিছুদিন হলো কাজ করছি, সেখানে লোক নেই বললেই চলে। ওখানে আমাদের বেশ কিছু সিনিয়র গবেষক, তাদেরকে আনা দরকার, এবং ওখানে এমন একটা পরিবেশ তৈরি করা দরকার একদিকে যাতে করে নতুন গবেষক তৈরি হয়, পাশাপাশি যারা পুরনো গবেষক তারা যেন এখানে সত্যি গবেষণার মতো একটা পরিবেশ পান, সেটা কিন্তু নেই। এবার একটু টিকার প্রসঙ্গে যদি বলেন। ঠিক একই ক্ষেত্রে আপনি টিকা নিয়ে গবেষণা কথাও দেখেন, হ্যাঁ টিকার গবেষণাটা যদি দেখেন, প্রথম থেকেই আমাদের টিকার গবেষণার জন্য চায়না থেকে শুরু করে বিভিন্নরা চেষ্টা করেছিলেন। ইভেন আমাদের একটা স্থানীয় কোম্পানিও এই গবেষণা, এই টিকার ব্যাপারে কিছু তারা কাজ করতে চাচ্ছিল, কিন্তু সেগুলো ক্ষেত্রে যে যথাযথ সাপোর্ট দেয়া, যথাযথ মনোযোগ দেওয়া, সেখানে যতটা না বৈজ্ঞানিক ভাবে এগুলোকে দেখা হয়েছে, তার চেয়ে বেশি প্রশাসনিক ভাবেই আমার মনে হয় সেগুলোকে বিবেচনা করা হয়েছে বেশি। তার ফলে যেটা দাঁড়িয়েছে, যেটা দ্রুত সিদ্ধান্ত দেয়া যেত, যেটা আইদার পজিটিভ অথবা নেগেটিভ, অথবা ধরেন কিছু সাপোর্ট দেয়া যেত, সেটা হয়তো কনসালটেন্ট আকারে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আকারে সাপোর্ট, মেশিনারি দিয়ে সাপোর্ট, কিংবা ধরুন যে শুনলাম যে একটা কথা শুনছি ইদানিংকালে, আমি জানি না কতটুকু সত্য, প্রাইমেটে যে ট্রায়ালটা সেটা না করার ফলে আমাদের দেশীয় কোম্পানিটাকে আর এগোতে দেওয়া যায়নি। এই ধরনের যে কথাগুলো আমরা শুনি, কিংবা ধরুন চায়না যখন আসলো তখন সেখানে বাজেটের যে বিষয়গুলো তারা কিছু সাপোর্ট চাচ্ছিল, সেগুলো বরাদ্দ না দেয়া, এগুলো আমরা সবখানেই যেটা দেখি, যেটা সমন্বয়ের কথা আসে, যেটা আমরা এই প্রশাসনিক সবসময় এই জায়গাটা গুরুত্ব পায়, এটা যে আমাদের শুধু চিকিৎসার ব্যাপারে তা না, এখন আমরা সবখানে এটা দেখছি, আমাদের সংসদে এটা আলোচনা হচ্ছে যে সবখানেই এই প্রশাসনিক গ্রুপ যদি সবখানেই থাকে, তাহলে আসলে আমাদের অন্যান্য জায়গাগুলো যদি ডেভেলপ না করে, আমাদের চিকিৎসা ক্ষেত্রে বলেন, শিক্ষা ক্ষেত্র বলেন, সব ক্ষেত্রেই আমরা দেখছি যে এই একটা ক্যাডার, তারাই মনে হচ্ছে যে সবখানেই তারা থাকবে, সবখানে ডিসিশন নেবে। এটা আমাদের দেশের জন্য কিন্তু ভালো না। এটা প্রত্যেকটা ধন্যবাদ, আমাদের হাতে একদম সময় নেই। প্রফেসর ডাক্তার তারিকুল ইসলাম, দেশকে ধাপে ধাপে করোনা মুক্ত করতে যে ধরনের সামগ্রিক কর্মকৌশল বা কর্মপরিকল্পনা দরকার, সেটা কি আমাদের আছে? টিকার বেলায় না পেশেন্টের ব্যবস্থাপনার বেলায়? আমি করোনার ক্ষেত্রেই বলছি আপনাকে। করোনার ক্ষেত্রে ধাপ তো আমার মনে হয় এতক্ষণ ধরে যে আলোচনা হয়েছে সেটাকেই আমি উত্তরের মধ্যে আনার চেষ্টা করছি। যে ধরেন ভূ রাজনীতি, এটা দিয়েই শুরু করি। ভূ রাজনীতিতে দেখেন যে শুধু ইউরোপ আর আমেরিকা 53.4% টিকা তারা ভোগ করছে বা তারা মজুদ করেছে, অথচ তাদের জনসংখ্যা হচ্ছে টোটাল যদি যোগ করা হয় 1.2 বিলিয়ন, আর এশিয়াতে 4 বিলিয়নের উপরে। খালি ভারত আর চায়না ধরলেই তো বুঝতেই পারেন, সব মিলায় এখানে মাত্র 4.8% অফ দি ভ্যাকসিন। এই ভূ রাজনীতি এবং ফার্মা রাজনীতি হোয়াট এভার মেবি, আমরা তার শিকার। আজকে যতক্ষণ আলাপ হলো সবার কথার মধ্যে একটা জিনিস ফুটে উঠছে যে আমার খাবার আমাকে তৈরি করতে হবে, তাহলে আমি যখন ইচ্ছা তখন খেতে পারবো। কিন্তু আমি যদি সাপ্লাইয়ের উপরে নির্ভর করি, তাহলে হোটেল খোলা আছে কি নাই আমাকে যে দাঁড়ায় থাকতে হবে বা কিউতে থাকতে হবে। এটা একটা আমি আপনাকে মানে পরামর্শ, সবাই যা বলেছেন তার সারমর্ম বললাম। আর আমাদের দেশে যে
এ পর্যন্ত যা হয়েছে তা যদি আমি 3-4টে হেডলাইনে বলি, আমরা বলেছি যে বাংলাদেশে যে অবস্থায় আমরা প্রথমে শুরু করেছিলাম যাত্রা, আমরা দ্বিতীয় ঢেউয়ে এইখানে অনেকটা একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে থাকার কারণেই আমরা বারবার বলছি যে নো, এই স্বাস্থ্যবিধি মেনে চলা থেকে শুরু করে টিকার কথা এসছে, এটার কথা বলেছি। আমরা অবশ্যই মানে প্রপার যে মেজার গুলা নেওয়া, সেটা আপনি ঢেলে ঢালা যে লকডাউন হয়েছে এটাকে আমি প্রপার মেজার বলতে চাই না, কিন্তু সরকারকে ভাবতে হয়েছে। আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছি, নিশ্চয় যিনি বাণিজ্য করেন তিনি তার মতো ব্যাখ্যা দিয়েছেন। সবাইকে মিলে গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে, যেমন ধরেন আগামী 15 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত শিথিলতা করা হচ্ছে। কি হবে এটা কিন্তু মানে এক নাগরিক হিসেবে না, চিকিৎসক হিসেবে বা আপনি নিজেও ডাক্তার না হও আপনি বুঝতে পারবেন যে হয়তো একটা ম্যাসাকারের দিকে যেতে পারে। জি, আপনার অডিওটা মিউট হয়ে আছে। জি না, অডিও তো জি জি এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, আমি বলছি যে সংখ্যার দিক থেকে 220 দেখবেন না, দেখবেন হচ্ছে একটা পরিবারে একজন মারা যাওয়া মানে ওই পরিবারে ওটা 100% লস। এবং সবচেয়ে বড় কথা যে আমরা যখন বলি আজকে 11,000, আজকে 10,000, বাট কিন্তু আপনি দেখেন 29, 30, 31 এই সংখ্যায় কিন্তু সংক্রমণ কিন্তু রয়েই গেছে। আপনি যদি আজকে 1 লক্ষ করতেন তাহলে আপনি 30,000 পেতেন। আপনি যদি পার্সেন্টেজে আসেন তাহলে আমরা 1 লক্ষ করতে পারছি না বা আমাদের সক্ষমতা নাই। আমরা আজকে 44,000 করে আমরা এটা পেয়েছি, তাই আমরা এটা বলছি। ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের আলোচনা শেষ করতে হবে। আমি শুধু শেষ কথা বলবো যে আমরা সচেতন যদি না হই, সরকারের সব ব্যবস্থা, আমাদের এই আলোচনা, আপনার সমস্ত সবার উপদেশ সব ব্যর্থ হয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর রুহুল হক এমপি। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। টিকার স্থায়ী সমাধানে এবং করোনা থেকে মুক্তি পেতে স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে কি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন, সংক্ষেপে যদি বলেন। আপনাদের সকলের জন্য শুভেচ্ছা থাকলো, কিন্তু দয়া করে মাস্ক পরবেন এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। এই 1 সপ্তাহ কিন্তু সবচেয়ে খারাপ সময়, মানে এই যত আমাদের উচ্চ পর্যায়ে যাচ্ছে তখনই কিন্তু 2-3 দিন পরে খুলে যাচ্ছে সবকিছু। সুতরাং এইখানে কিন্তু একটি বিপর্যয় হতে পারে যদি জনগণ, যদি আপনারা যারা দেখছেন গরু কিনবেন, ঈদ করবেন, বেড়াতে যাবেন, দাওয়াত খেতে যাবেন, সবসময় যদি দয়া করে মাস্কটা পরেন তাহলে কিন্তু অনেকটা কম থাকবে। আর যদি না পরেন তাহলে কিন্তু যা হবে সেটি কিন্তু কান্নাকাটি করে শেষ করতে পারবো না আমরা। সুতরাং আমি আপাতত দয়া করে মাস্ক করবেন, দয়া করে মাস্ক করবেন, এইটি কথা বলি। মাস্ক ছাড়া বিকল্প নাই। আমাদের অবশ্যই আমাদের টিকা নিতে হবে এবং টিকা আসলে অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। যদি এখন আপনারা যেটি আসছে বাজারে বা আপনাদের সামনে পড়ছে, আপনারা টিকা রেজিস্ট্রেশন করুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমি একটা যেটা খুলে দিচ্ছে, এটার জন্য সকলের প্রতি অনুরোধ যে দয়া করে সকলকে বিরত রাখুন, আননেসেসারি কাজে না বেরোতে। কারণ এই সময় আমাদের করোনা যখনই মানুষের মিক্সিং হবে, জনগণ বেরোবে, তখন অবশ্যই একটার কাছ থেকে অন্য কাছে যাবেই। এটি স্বতঃসিদ্ধ প্রমাণিত সত্য। এই সত্যকে যদি আপনারা একটু কাটেল ডাউন করেন তাহলে তারপরের সপ্তাহে আমরা একটু নিশ্চিন্তে কথা বলতে পারবো। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দেশে ব্যাপকভাবে টিকা উৎপাদন ছাড়া করোনা থেকে মুক্তি পাওয়া অনেকটাই কঠিন। ওষুধ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে বেশ সুনাম কুড়িয়েছে। অন্তত 151টি দেশে ওষুধ রপ্তানিও করছে। জনস্বাস্থ্য ইনস্টিটিউট অতীতে কলেরা, ডিপিটি, পোলিও সহ বিভিন্ন রোগের টিকা বাংলাদেশেই তৈরি করেছে। বেসরকারি বেশ কয়েকটি ওষুধ কোম্পানিরও রয়েছে টিকা বানানোর অভিজ্ঞতা। এই সক্ষমতা, দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশেই করোনার টিকা উৎপাদনে দ্রুত উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বাধা হয়ে দাঁড়াতে পারে। এই বাধা দূর করতে কৌশলী ভূমিকা নিতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। প্রয়োজনে টিকা উৎপাদনে অনুমোদন পাওয়া দেশগুলোর সঙ্গে যৌথ উদ্যোগ নিয়ে দেশেই টিকা বানাতে হবে। এসব ক্ষেত্রে আরেকটি বড় বাধা দীর্ঘসূত্রিতা। এটা দূর করতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আর যতদিন না দেশের বিশাল সংখ্যক মানুষকে টিকার আওতায় এনে হার্ড ইমিউনিটি তৈরি করছে, ততদিন কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। করোনার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেই ঈদ উপলক্ষে বিধিনিষেধের শিথিলতা আনা কতখানি সঠিক পদক্ষেপ হবে তা ঘোষণার আগে প্রয়োজনে আবারও ভেবে দেখতে হবে। দর্শক, আজ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.